আসসালামু আলাইকুম। বাংলামেড কর্তৃক আয়োজিত এসবিএ পার্ল সেশন, এসবিএ পার্ল দ্য গেম চেঞ্জার, গেম চেঞ্জারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার হক, এমবিবিএস পাশ করেছি খুলনা মেডিকেল কলেজ থেকে এবং এফসিপিএস পার্ট 1 পাশ করেছি জেনারেল সার্জারিতে। মূলত আমাদের আজকের যে এই সেশনটা, এটা একটা মানে ধারাবাহিক সেশন। আমরা ধারাবাহিকভাবে 6টা সেশন এবং সেশন পরবর্তী এক্সামিন নেওয়ার চেষ্টা করব। এই সেশনে মূলত আমরা হচ্ছে এসবিএ পার্লের যে বিভিন্ন সাবজেক্ট থেকে যে এসবিএ কোশ্চেন গুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে আপনাদের জন্য থাকবে হচ্ছে 10টি এসবিএ এক্সামের একটি পরীক্ষা বা কম্পিটিশন। পরবর্তীতে এই 6টি সেশন যারা প্রত্যেকটি সেশনে যারা অংশগ্রহণ করবেন, সম্মিলিতভাবে প্রত্যেকটি সেশনের মার্কের উপর ভিত্তি করে প্রথম যে 5জন, সেই 5জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তো আশা করি সেশনটা খুবই ইন্টারেক্টিভ সেশন হবে এবং আপনারা সবাই উপকৃত হবেন। আসলে এসবিএ পার্ল এমন একটা বই, যেই বইটা আসলে আপনারা যদি পার্ট 1 পাশ করতে চান তাহলে অবশ্যই প্রয়োজন। এই এসবিএ পার্ল বইটি পড়ার মাধ্যমে আপনারা হচ্ছে পার্ট 1-এ কিভাবে কোশ্চেন আসে, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি বিল্ড আপ করবে। একটা প্রশ্ন বা একটা টপিককে কিভাবে অ্যানালাইসিস করে পড়লে সেটা আপনার পরীক্ষার জন্য আহ ফ্রুটফুল হবে সেটা আপনি বুঝতে পারবেন। তো দেরি না করে আমরা মনে হয় যে শুরু করি। প্রথমে হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি থেকে আমরা একটু দেখব। আহ, প্রথম কোশ্চেন হচ্ছে দ্য ফলোইং হুইচ ইজ কারেক্ট ফর পালমোনারি ক্যাপাসিটিস। তাহলে পালমোনারি ভলিউম এবং ক্যাপাসিটি থেকে আমাদের আগে একটু বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যেগুলো কত প্রকার এবং কি কি। মূলত পালমোনারি মূলত পালমোনারি ক্যাপাসি ভলিউম হচ্ছে মূলত 4 ধরনের আছে আমরা জানি। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে টাইডাল ভলিউম, তারপরে আছে হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তারপরে আছে হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং আছে হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, এখন টাইডাল ভলিউমটা আসলে কি? টাইডাল ভলিউমটা আসলে কি? আমরা নর্মাল রেসপিরেশনে যে পরিমাণ বাতাস ইনহেল করি বা এক্সহেল করি, এই বাতাসটাকে, এই পরিমাণ বাতাসকে বলা হয় হচ্ছে টাইডাল ভলিউম। ঠিক আছে, এটা মোটামুটি 500 ml পর্যন্ত, মানে 500 ml নর্মাল লেভেল হচ্ছে, নর্মাল রেঞ্জ হচ্ছে 500 ml। তারপর আমরা নর্মাল একটা রেসপিরেশন বা ইন্সপিরেশন নেওয়ার পর ফোর্সফুলি যে ইন্সপিরেশনটা নিব, সেই ইন্সপিরেশন আমরা সর্বোচ্চ যতটুকু বাতাস হচ্ছে ইনহেল করতে পারি সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা কি? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে আপনি নর্মাল একটা এক্সপিরেশন করার পর, বাতাস এক্সহেল করার পর ফোর্সফুলি আরো যে পরিমাণ বাতাস আপনি এক্সহেল করতে পারবেন বা নিঃশ্বাস ছেড়ে দিতে পারবেন, সেটাকেই বলবো হচ্ছে আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং রেসিডুয়াল ভলিউম কি? রেসিডুয়াল ভলিউম হচ্ছে এমন একটা ভলিউম যেটা আপনি যত ফোর্সফুলি এক্সপিরেশন করেন না কেন, আপনি লাংস থেকে এই ভলিউমটুকুকে এক্সহেল করতে পারবেন না। মানে লাংসে এই ভলিউমটুকু সবসময় থেকে যাবে। এটা নর্মাল রেঞ্জ হচ্ছে প্রায় 1200 ml। এটা নর্মাল রেঞ্জ হচ্ছে প্রায় 1200 ml। এখন ভলিউম হচ্ছে এগুলো, তাহলে ক্যাপাসিটি কোনগুলোকে বলি? ক্যাপাসিটি হচ্ছে দুই বা ততোধিক, এই যে দুই বা ততোধিক ভলিউম নিয়ে আসলে ক্যাপাসিটি তৈরি হয়। ঠিক আছে, ক্যাপাসিটি গুলা কত রকমের আছে? ক্যাপাসিটি গুলো আছে হচ্ছে মোটামুটি 4 রকমের। ঠিক আছে, যেমন একটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, তারপরে আছে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তারপরে আছে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, আর তারপরে আছে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কি? আমরা যদি একটু ছকের মাধ্যমে দেখি, সেটা হচ্ছে যে এটা যদি একটা গ্রাফ হয়, আমরা নর্মাল যে ব্রিদিংটা নেই সেটা হইতেছে আমার টাইডাল ভলিউম। এইটুকু হচ্ছে আমার টাইডাল ভলিউম। তারপরে আমি যদি ফোর্সফুলি আরো বেশি এক্সপায়ার করতে চাই, তাহলে আমি যেই ভলিউমটুকু আমি এক্সপায়ার করতে পারবো সেইটুকু হচ্ছে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম।
এবং এই বাকি অংশটুকু যেটুকু আমি লাংস থেকে কোনোভাবেই বের করে দিতে পারবো না, সেই অংশটুকু হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম। আর নর্মাল ইন্সপিরেশন নেয়ার পর আরো ফোর্সফুলি যদি ইন্সপিরেশন নেই, সেক্ষেত্রে যে পরিমাণ বাতাস, ম্যাক্সিমাম যে পরিমাণ বাতাস আমি লাংসে ইন্সপায়ার করতে পারবো, সেটা হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এখন এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর এই টাইডাল ভলিউম, এই সম্পূর্ণটুকুকে আমরা বলি হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে? তার মানে আপনি নর্মাল একটা এক্সপ্রেশন করার পর আপনি ফোর্সফুলি এক নর্মাল ইন্সপায়ার করবেন, প্লাস ফোর্সফুলি আরো ইন্সপায়ার করার পর টোটাল যে পরিমাণ বাতাস আপনি লাংসে ইনহেল করতে পারবেন, সেই অংশটুকু হবে হচ্ছে আমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে বাকি যে নিচের অংশটুকু আছে, এইটুকু হচ্ছে আমার ফাংশনাল রিসিডুয়াল ক্যাপাসিটি। তার মানে আপনি নর্মাল ইন্সপিরেশন বা নর্মাল এক্সপিরেশন করার পর, নর্মাল ইন্সপিরেশন নেওয়ার পর, নর্মাল এক্সপিরেশন করার পর লাংসের যে অংশটুকু, যে বাতাসটুকু আমার অবশিষ্ট থাকবে, এই টোটাল এয়ারটুকু হচ্ছে আমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তারপরে আরেকটা আছে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে এই প্রথম যে তিনটা, এই তিনটা সম্মিলিতভাবে আমরা বলি, এই তিনটা ভলিউমের সম্মিলিতভাবে আমরা বলি হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটির মধ্যে কি কি আছে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম এবং ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। আর যদি এই চারটা সর্বোচ্চ যে পরিমাণ বাতাস আমরা লাংসে নিতে পারবো, সেটা হচ্ছে এই চারটা ভলিউমের সমষ্টি, তাই না? এর মধ্যে থাকবে হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম। এই সম্মিলিত এই চারটাকে আমরা একত্রে বলি হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, আর এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে আমার টোটাল লাং ক্যাপাসিটি। ঠিক আছে? তাহলে এই বাকি এই যে অংশটুকু, যে অংশটুকু আমরা লাংস থেকে বের করে দিতে পারবো না, এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমাদের আসে, সেটা হচ্ছে যে আসলে স্পাইরোমেট্রি দিয়ে আমরা কোন কোন ভলিউম বা ক্যাপাসিটি মেজার করতে পারি না, এই ধরনের একটা প্রশ্ন আসে। তো সেই আমরা জানি যে রেসিডুয়াল ভলিউমটা কিন্তু আমরা কখনোই লাংস থেকে বের করে দিতে পারবো না। সুতরাং লাংস থেকে যদি আমরা বের করে দিতে না পারি, তাহলে স্পাইরোমেট্রিতে আমরা কিন্তু রেসিডুয়াল ভলিউমটা কি করতে পারবো না, কাউন্ট করতে পারবো না। সেক্ষেত্রে যে সকল ভলিউম বা যে সকল ক্যাপাসিটিতে রেসিডুয়াল ভলিউম ইনক্লুডেড আছে, সেই সকল ক্যাপাসিটি গুলোও কিন্তু আমরা স্পাইরোমেট্রি দিয়ে মাপতে পারি না। যেমন এই যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এর মধ্যে কিন্তু রেসিডুয়াল ভলিউম ইনক্লুডেড, সুতরাং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিও কিন্তু স্পাইরোমেট্রি দিয়ে মেজার করা যাবে না। একই সাথে টোটাল লাং ক্যাপাসিটি, এটাও কিন্তু এর মধ্যেও কিন্তু আলটিমেটলি রেসিডুয়াল ভলিউমটা ইনক্লুডেড আছে। সুতরাং স্পাইরোমেট্রি দিয়ে কিন্তু এই টোটাল লাং ক্যাপাসিটিটাও আমরা কি করতে পারবো না, মেজার করতে পারবো না। তাহলে এখন আসেন, আমাদের যে কোশ্চেনটা ছিল যে হুইচ ইজ কারেক্ট ফর পালমোনারি ক্যাপাসিটিস, তাহলে আমরা দেখি যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে ম্যাক্সিমাম এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড। ইন্সপায়ার্ড বললে কিন্তু এটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হবে না, মূলত এটা হবে হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপর আসেন বি নাম্বারটা, যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ম্যাক্সিমাম এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড। যেটা এক্সপায়ার্ড করা যায় সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, নট ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপর আসেন হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম টু হুইচ দ্য লাং ক্যান বি এক্সপান্ডেড উইথ গ্রেটেস্ট পসিবল ইন্সপিরেটরি এফোর্ট। তাহলে এটা মনে হচ্ছে যে এটা হবে। তারপরে রেসিডুয়াল ভলিউম হচ্ছে এয়ার রিমেইনিং ইন দ্য লাং এট দ্য এন্ড অফ দ্য নর্মাল টাইডাল ভলিউম। আমরা বলছি নর্মাল টাইডাল ভলিউমের পরে যে পরিমাণ বাতাস লাংসে থাকে, সেটা কিন্তু আসলে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম ক্যাপাসিটি, নট রেসিডুয়াল ভলিউম। আর ভাইটাল ক্যাপাসিটি কোনটা? ভলিউম অফ এয়ার রিমেইনস ইন দ্য লাং আফটার ফোর্সফুল এক্সপিরেশন, না, আফটার ফোর্সফুল এক্সপিরেশনের পর যে পরিমাণ বাতাস লাংসে থাকে, সেটা কিন্তু রেসিডুয়াল ভলিউম। সুতরাং এই প্রশ্নটার উত্তরে আমরা বলবো যে এটা হচ্ছে কি, সি। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এর পরের কোশ্চেনে আমরা যাই।
তারপরে আসেন হচ্ছে বোর ইফেক্ট ডিফার্স ফ্রম হ্যালডেন ইফেক্ট। এই ধরনের প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে যে অংশটুকু চাইবে আমার, সেটা হবে হচ্ছে আমার মানে সেইটা ধরে আমাদেরকে ট্রু ফলস গুলা খুঁজে বের করতে হবে। এখানে বোর ইফেক্ট ডিফার্স ফ্রম হ্যালডেন ইফেক্ট হ্যালডেন ইফেক্ট ইফেক্ট বাই এটার মাধ্যমে মানে এই প্রশ্নটার মাধ্যমে আসলে যেটা চাইছে সেটা হচ্ছে বোর ইফেক্টের ক্ষেত্রে কোনটা ট্রু সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। তাহলে আমরা একটু দেখি যে বোর ইফেক্ট আসলে কাকে বলে। বোর ইফেক্টের ক্ষেত্রে আমি যে জিনিসটা মনে রাখি সেটা হচ্ছে যে বোর ইফেক্ট মানে হচ্ছে যে ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড কজেস রিলিজ অফ অক্সিজেন বা ডিক্রিজ অ্যাফিনিটি অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন টু অক্সিজেন। তার মানে এই বোর ইফেক্ট মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে তাহলে আপনার হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি যে অ্যাফিনিটি সেটা কি হয়ে যাবে, কমে যাবে। এটাকেই বলা হয় হচ্ছে বোর ইফেক্ট। এখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি কোথায় থাকে? আমরা জানি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি থাকে হচ্ছে টিস্যু লেভেলে। টিস্যু লেভেলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি থাকে এবং এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে কিন্তু আলটিমেটলি এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আমার কার্বনিক অ্যাসিড তৈরি করবে এবং হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আলটিমেটলি সেখানে কি হবে, অ্যাসিড, পিএইচ পিএইচও কি হবে, কম থাকবে। সুতরাং বোর ইফেক্ট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যদি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে অথবা পিএইচ কম থাকে বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, সেক্ষেত্রে আমার হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যায়, হিমোগ্লোবিন অক্সিজেনকে রিলিজ করে দেয়। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে বোর ইফেক্ট। এবং আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন অক্সিজেনকে যদি রিলিজ করে দেয় বা হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি যদি কমে যায়, তাহলে আমাদের যে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ সেটাও কিন্তু কি, সেটা কিন্তু রাইটে শিফট হয়। সুতরাং বোর ইফেক্ট মনে রাখার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বোর ইফেক্টে যেহেতু আর আছে, সুতরাং বোর ইফেক্টে কি হবে, অক্সিহিমোগ্লোবিন রাইটে শিফট হবে। তাহলে এখন আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে আমরা একটু দেখি যে বোর ইফেক্ট ডিফার্স ফ্রম হ্যালডেন ইফেক্ট। ইটস দ্য বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টেন্ডস টু ডিসপ্লেস দ্য কার্বন ডাই অক্সাইড। আমরা বললাম যে বোর ইফেক্টের ক্ষেত্রে যে সকল স্টেম গুলা ট্রু বা যে স্টেমটা ট্রু সেটা হবে অ্যান্সার, কিন্তু এটা আসলে হ্যালডেন ইফেক্টের ক্ষেত্রে ট্রু। যে হ্যালডেন ইফেক্ট হচ্ছে বোর ইফেক্টের ঠিক অপোজিট। এখানে অক্সিজেনের হ্যালডেন ইফেক্টে যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি বেশি থাকে বা অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যদি বেশি থাকে, তাহলে সেই হিমোগ্লোবিনকে সাথে বাইন্ড করবে এবং কার্বন ডাইঅক্সাইডকে ডিসপ্লেস করে দিবে। এটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে এটা আসলে আমাদের ট্রু না। তারপরেরটা, দ্য ইন লাংস কজেস ইনক্রিজ রিলিজ অফ কার্বন ডাই অক্সাইড। আমরা বললাম যে বোর ইফেক্ট হচ্ছে কি টিস্যুতে হয়, বোর ইফেক্ট হয় হচ্ছে টিস্যুতে। সুতরাং এটাও না। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড এন্ড অ্যাসিডেমিয়া কন্ট্রিবিউট টু আনলোডিং অফ অক্সিজেন। সুতরাং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড এবং অ্যাসিডেমিয়া পিএইচ যদি কম থাকে তাহলে আনলোডিং অফ অক্সিজেন হবে, মানে কি অক্সিজেন রিলিজ হবে। এইটা হচ্ছে আমার বোর ইফেক্টে ঘটে। ঠিক আছে, আর ডিপেন্ডস অন কার্বন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন না। আমরা যেহেতু বললাম যে বোর ইফেক্টে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেশি থাকার কারণে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কমে যায়, সুতরাং বোর ইফেক্ট আসলে ডিপেন্ড করে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইডের উপর। আর অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ লিটল শিফট টু লেফট নট, এটা হবে হচ্ছে রাইট। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি। তারপর আসেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে এ 65-year-old male came to Upazila Health Complex with drowsiness and disorientation. His ABG reveals that partial pressure of oxygen is decreased. Which could be the most probable cause? আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা একটু দেখতে হবে সেটা হচ্ছে এই আর্টারিয়াল প্রেশার অফ কার্বন অক্সিজেন ইজ ডিক্রিজড। এটার মানে হচ্ছে আলটিমেটলি কি, এটার মানে হচ্ছে হাইপোক্সেমিয়া। এটার মানে হচ্ছে হাইপোক্সেমিয়া। এখন হাইপোক্সেমিয়া আর হাইপোক্সিয়ার মধ্যে আমাদের একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু আমাদের জানতে হবে। তো হাইপোক্সিয়াটা আসলে কি? হাইপোক্সিয়া হচ্ছে টিস্যু লেভেলে যদি অক্সিজেন কমে যায়,
টিস্যু লেভেলে অক্সিজেন কমে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে হাইপোক্সিয়া। আর হাইপোক্সেমিয়া মানে কি? হাইপোক্সেমিয়া মানে হচ্ছে কোনো কারণে যদি ব্লাডে অক্সিজেন কমে যায়, ডিক্রিজ অক্সিজেন ইন ব্লাড। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাইপোক্সেমিয়া। একটু স্লাইট পার্থক্য আছে এই দুইটা টার্মের মধ্যে। হাইপোক্সিয়া মানে হচ্ছে টিস্যু লেভেলে যদি অক্সিজেন কমে যায় তাহলে আমরা বলি হাইপোক্সিয়া। আর হাইপোক্সেমিয়া হচ্ছে যদি ব্লাডে অক্সিজেন কমে যায় তাহলে আমরা সেটাকে বলি হাইপোক্সেমিয়া। এখন ব্লাডে যদি অক্সিজেন কমে যায় তাহলে আলটিমেটলি কিন্তু টিস্যু কি হবে, অক্সিজেন কম পাবে। সুতরাং হাইপোক্সেমিয়া হলে কিন্তু আলটিমেটলি হাইপোক্সিয়াও হবে, তাই না? তো এর কারণে হাইপোক্সেমিয়া কিন্তু এই হাইপোক্সিয়ার অন্যতম একটা কজ। ঠিক আছে, এখন হাইপোক্সিয়া আসলে কত ধরনের আছে? হাইপোক্সিয়া আছে হচ্ছে 4 ধরনের। আমরা যদি আগে একটু গ্যাস এক্সচেঞ্জের বেসিক মেকানিজমটা একটু যদি দেখি, সেটা হচ্ছে এটা যদি একটা অ্যালভিওলাই হয় আর এটা যদি একটা পালমোনারি ক্যাপিলারি হয়, তাহলে আমরা যখন আহ, শ্বাস নেই তখন অক্সিজেন এই অ্যালভিওলার মধ্যে ঢোকে এবং এখান থেকে পরবর্তীতে ডিফিউশন হয়ে এই পালমোনারি ক্যাপিলারিতে যায়। এই ক্যাপিলারিতে থাকে হচ্ছে হিমোগ্লোবিন বা আরবিসি। এই হিমোগ্লোবিন গুলো এই অক্সিজেনকে ক্যারি করে আমাদের হচ্ছে টিস্যু লেভেলে নিয়ে যায়। ঠিক আছে, টিস্যু লেভেলে নিয়ে যায়। এখন এখানে 4টা বেসিক স্টেপ যদি আমরা একটু খেয়াল করি, প্রথম স্টেপে কি হয়? অক্সিজেন ডিফিউশন করে লাংস থেকে পালমোনারি ক্যাপিলারিতে আসে। দ্বিতীয় স্টেজে এই পালমোনারি ক্যাপিলারির পালমোনারি ক্যাপিলারির যে আরবিসি বা হিমোগ্লোবিন তারা এই অক্সিজেনের সাথে বাইন্ড করে এবং অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড তৈরি করে এবং হচ্ছে ক্যারি করে নিয়ে যায়। পরবর্তী থার্ড স্টেপে আমাদের যে হার্ট আছে সেই হার্টটা এই অক্সিজেনেটেড ব্লাডটাকে পাম্প করে আমাদের টিস্যু লেভেলে পাঠায়। ঠিক আছে, এবং তার পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে যে এই যে টিস্যু লেভেলে যখন আমাদের এই অক্সিজেনেটেড ব্লাডটা আসে তখন এই টিস্যু লেভেল থেকে অক্সিজেনটা ডিফিউজ হয়ে আমাদের সেলে যায় এবং সেল সেই অক্সিজেনটাকে ব্যবহার করে এবং শক্তি উৎপন্ন করে। এই 4টা স্টেপের প্রত্যেকটাতে যদি সমস্যা হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের হাইপোক্সিয়া পাই। যেমন প্রথম স্টেপে যদি এমন হয় যে অক্সিজেনটা ডিফিউজ করে আমার ব্লাডে আসতে পারতেছে না, সেটা যে কোনো কারণে হোক, লাংসে কোনো অবস্ট্রাকশন হোক, লাংসে কোনো এডেমা হোক, অথবা হচ্ছে আমাদের ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাস নেওয়াতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের এই অক্সিজেনটা ব্লাডে ঠিকমতো ডিফিউজ হতে পারবে না। এই ধরনের কন্ডিশনকে আমরা বলি হচ্ছে হাইপোক্সিয়া। এই ধরনের কন্ডিশনে কি হয়? অক্সিজেন যেহেতু লাংস থেকে এই ব্লাডে আসতে পারতেছে না, সেক্ষেত্রে আমার ব্লাডে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার আছে সেই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু ফল করে। এবং আমরা বলছিলাম যে ব্লাডে যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম থাকে তাহলে সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া। সুতরাং একমাত্র হাইপোক্সিয়াতেই কিন্তু হাইপোক্সিয়াতেই কিন্তু আমাদের কি পাওয়া যায়? হাইপোক্সেমিয়া পাওয়া যায়। হাইপোক্সিয়াতেই কিন্তু আমাদের হাইপোক্সেমিয়া পাওয়া যায়। এর পরের স্টেপে যদি হিমোগ্লোবিন কোনো কারণে কম থাকে বা কোনো কারণে যদি হিমোগ্লোবিন এই অক্সিজেনটাকে ক্যারি করতে না পারে, সেক্ষেত্রে যে ধরনের হাইপোক্সিক কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যানিমিক হাইপোক্সিয়া। ঠিক আছে, অ্যানিমিক হাইপোক্সিয়া। যেমন আমরা যদি এখানে যদি বলি যে কার্বন মনোক্সাইড পয়জনিং, এটা কিন্তু একটা অ্যানিমিক হাইপোক্সিয়ার হচ্ছে উদাহরণ। কিভাবে? এই কার্বন মনোক্সাইড পয়জনিং এর কারণে কি হয়, হিমোগ্লোবিনের এই কার্বন মনোক্সাইডের প্রতি অ্যাফিনিটি হচ্ছে প্রায় 250 গুণ অক্সিজেনের থেকে। যার কারণে যখনই কার্বন মনোক্সাইড পায় এই হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথে বাইন্ড না করে কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড করে। সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড পয়জনিং কিন্তু একটা অ্যানিমিক হাইপোক্সিয়া। এর পরের স্টেপে যদি এমন হয় যে কোনো কারণে আমাদের এই হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের সেল পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, সেটা যে কোনো কারণে হোক, হার্ট ফেলিউর হোক অথবা ইসকেমিয়া হোক, ভেসোকনস্ট্রিকশন হোক, এই সকল ক্ষেত্রে যে হাইপোক্সিক কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া অথবা ইসকেমিক হাইপোক্সিয়া। আর যদি এমন হয় যে সব প্রথম 3টা স্টেপই ঠিক আছে, ঠিক মতো ডিফিউজ হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা সেল পর্যন্ত আসছে কিন্তু সেল কোনো কারণে সামহাও এই অক্সিজেনটা ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা যেই হাইপোক্সিক কন্ডিশনটা তৈরি হয় সেটাকে আমরা বলি আহ হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। তো এক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে সায়ানাইড পয়জনিং। সায়ানাইড পয়জনিং কি হয়? সায়ানাইড পয়জনিং আমাদের যে রেসপিরেটরি চেইন আছে, রেসপিরেটরি ট্রান্সপোর্ট সিস্টেম বা রেসপিরেটরি ট্রান্সপোর্ট চেইন, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা রেসপিরেটরি ট্রান্সপোর্ট সিস্টেম, এইটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, যার কারণে সেল অক্সিজেন ব্যবহার করতে পারে না এবং একই সাথে
হচ্ছে শক্তি উৎপন্ন করতে পারে না। এই ধরনের কন্ডিশনে যেই হাইপোক্সিয়াটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এখন আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা হচ্ছিল যে পেশেন্টের আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে গেছে, অর্থাৎ পেশেন্ট হাইপোক্সেমিয়াতে আছে। এবং এই হাইপোক্সেমিয়া কখন হয়? আমরা বলছিলাম শুধুমাত্র এই হাইপোক্সিক হাইপোক্সিয়াতেই হচ্ছে কি হয়, হাইপোক্সেমিয়া হয়। আর হাইপোক্সিক হাইপোক্সিয়া কখন হয়? যদি কোনো কারণে ভেন্টিলেশনে প্রবলেম হয়, আহ আহ, অক্সিজেন অ্যালভিওলাই থেকে ব্লাডে ডিফিউজ হতে প্রবলেম হয়, সেক্ষেত্রে হাইপোক্সিক হাইপোক্সেমিয়াটা হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হেমোরেজ, অ্যানিমিয়া, এগুলো হচ্ছে কি ব্লাডের হিমোগ্লোবিন কম থাকবে বা ব্লাডে আরবিসি কম থাকবে, যার কারণে হাইপোক্সিয়া হবে। এটা হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়ার কজ। একই সাথে এই যে নিউমোথোরাক্স, এই নিউমোথোরাক্সে কিন্তু আমাদের ভেন্টিলেশন পারফিউশন, আমাদের যে ভেন্টিলেশন, যে শ্বাস নিতে যে সমস্যা, সেই সমস্যাটা হবে। ফলে অক্সিজেন হচ্ছে ঠিক মতো ব্লাডে ডিফিউজ হতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কি হবে, কমে যাবে। সুতরাং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে একমাত্র এই নিউমোথোরাক্সে, এবং এটাই হবে হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এরপরে আসেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও। তাহলে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কি? তাহলে মূলত এটা যদি আমাদের একটা অ্যালভিওলাই হয়, আর এটা যদি একটা পালমোনারি ক্যাপিলারি হয়, সেক্ষেত্রে আমরা যখন শ্বাস নিব তখন একটা নির্দিষ্ট পরিমাণে বাতাস আমাদের এই অ্যালভিওলায় প্রবেশ করবে, এবং এখানে অক্সিজেন যুক্ত যে বাতাস, সেই বাতাসটা এই অ্যালভিওলাতে আসবে। এটাকে বলা হয় হচ্ছে ভেন্টিলেশন, এবং প্রকাশ করা হয় হচ্ছে ভি দিয়ে। এবং একই সাথে আমাদের যে পালমোনারি ক্যাপিলারি, এই পালমোনারি ক্যাপিলারিতে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে। এই ব্লাড, এটাকে বলা হবে হচ্ছে পারফিউশন। সুতরাং ভেন্টিলেশন মানে হচ্ছে ইন্সপিরেশন অফ দি এয়ার, আর পারফিউশন মানে হচ্ছে ব্লাড ফ্লো। ঠিক আছে, এই পারফিউশনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি নর্মালি। তাহলে এই ভেন্টিলেশন এবং এই পারফিউশনের যে রেশিও, সেই রেশিওটাকে আমরা বলি হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও বা ভিকিউ। ঠিক আছে, নর্মালি এই ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা হয় হচ্ছে 0.8 এর কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি বলি যে 8 একক যদি বা 8 ভাগ যদি ভেন্টিলেশন হয়, তাহলে 10 ভাগ হবে হচ্ছে আমার পারফিউশন, এবং এটাই হচ্ছে নর্মাল রেশিও। ঠিক আছে, এখন আমাদের যেই কোশ্চেন গুলো ছিল, কোশ্চেনের যে স্টেম গুলো আমরা একটু দেখি এবং স্টেম অনুযায়ী আগাই। সেটা হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ পালমোনারি ভেন্টিলেশন টু পালমোনারি ব্লাড ফ্লো। হ্যাঁ, এটাই ট্রু, এটাই অ্যান্সার। কিন্তু তারপরে বাকি যে স্টেম গুলো, সেগুলো একটু আমরা দেখি যে হ্যাজ নো চেঞ্জ উইথ গ্র্যাভিটি। না, এটা হচ্ছে গ্র্যাভিটির সাথে ভেন্টিলেশন এবং পারফিউশন চেঞ্জ হবে। আমরা যদি একটু দেখি যে এটা যদি একটা লাংস হয়, এবং এটা যদি থোরাসিক ক্যাভিটি হয়, এটা হচ্ছে ডায়াফ্রাম। নর্মালি লাংসটা একটু নিচের দিকে, গ্র্যাভিটির কারণে একটু নিচের দিকে যখন প্রেসার দিবে, তখন হচ্ছে এই উপরের দিকে আমার একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে। ঠিক আছে, এবং এই যে গ্র্যাভিটির কারণে যখন লাংসটা নিচের দিকে আসবে, তখন নর্মালি গ্র্যাভিটির কারণে এখানে ভেন্টিলেশন এবং পারফিউশন দুইটাই এই অ্যাপেক্স থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে অ্যাপেক্সের ভেন্টিলেশন পারফিউশন থেকে বেজের ভেন্টিলেশন পারফিউশন দুইটাই বেশি। কিন্তু যদি আমরা বেজের ভেন্টিলেশন পারফিউশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে বেজের ভেন্টিলেশনের থেকে পারফিউশনটা একটু বেশি, যার কারণে বেজে ভিকিউ যে রেশিওটা, সেই রেশিওটা একটু তুলনামূলক কম থাকে। কিন্তু অন্যদিকে যদি অ্যাপেক্সের ভেন্টিলেশন পারফিউশন রেশিওর কথা চিন্তা করি, এই দুইটা কিন্তু আলাদাভাবে এই বেজের ভেন্টিলেশন পারফিউশন থেকে কম। ঠিক আছে, বেজের ভেন্টিলেশন পারফিউশন থেকে কিন্তু কম। কিন্তু যদি এদের দুইজনের মধ্যে চিন্তা করি, সেক্ষেত্রে অ্যাপেক্সে যেহেতু নেগেটিভ প্রেশারটা একটু বেশি থাকে, যার কারণে অ্যাপেক্সে এই ভেন্টিলেশনের পরিমাণটা পারফিউশনের থেকে তুলনামূলক একটু বেশি থাকবে। যার কারণে এই ভিকিউ রেশিওটা আলটিমেটলি বেজের তুলনায় অ্যাপেক্সে বেশি। সুতরাং আমরা দেখলাম যে আসলে গ্র্যাভিটির কারণেই কিন্তু আলটিমেটলি এই মানে বেজে হচ্ছে আমার ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা একটু কম এবং অ্যাপেক্সে একটু বেশি। এবং যদি আমরা বেস থেকে অ্যাপেক্সের দিকে উঠি, তাহলে আমার এই ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা কি হবে, আস্তে আস্তে একটু বাড়তে থাকবে। সুতরাং স্টেমে আমরা দেখি কি আছে, যে হ্যাজ নো চেঞ্জ উইথ গ্র্যাভিটি। আমরা এখানে দেখলাম যে না, ভেন্টিলেশন পারফিউশন রেশিও কিন্তু গ্র্যাভিটির কারণে চেঞ্জ হয়।
একই সাথে আপরাইট পজিশনে ডিক্লাইন ইন লিনিয়ার ফ্যাশন, আমরা দেখলাম যে বেস থেকে অ্যাপেক্সে কি লিনিয়ার ফ্যাশনে সেটা ইনক্রিজ করে, নট ডিক্লাইন। হাই মিন্স ফিজিওলজিক্যাল শান্ট। আচ্ছা, ভেন্টিলেশন পারফিউশন রেশিও হাই হবে কখন? যদি ভি এর পরিমাণটা, ভেন্টিলেশনের পরিমাণ যদি বেশি থাকে এবং পারফিউশনের পরিমাণ যদি বা পারফিউশনের পরিমাণ যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেন্টিলেশন পারফিউশনটা কি হবে? হাই হবে। এখন ভেন্টিলেশন যদি বেশি থাকে আর পারফিউশনটা যদি কম থাকে, সেক্ষেত্রে আহ সমস্যাটা হবে কি, যে যে পরিমাণ বাতাস আমার লাংসে আসতেছে, ঠিক সেই পরিমাণ বাতাস বা সেই পরিমাণ অক্সিজেনকে ক্যারি করার জন্য এনাফ আরবিসি বা এনাফ হিমোগ্লোবিন কিন্তু আমার লাংসে আসবে না। যদি ভেন্টিলেশন বেশি হয়, পারফিউশন কম হয়, তাহলে যেই পরিমাণ বাতাস বা যেই পরিমাণ অক্সিজেন আমার লাংসে প্রতি মিনিটে আসবে, ঠিক সেই পরিমাণ অক্সিজেনকে ক্যারি করার জন্য এনাফ হিমোগ্লোবিন আমার লাংসে আসবে না। যার কারণে আলটিমেটলি পুরো ব্যাপারটা একটা কি ডেড স্পেসের মতো কাজ করবে। আমরা জানি যে ডেড স্পেসে কি হয়, ডেড স্পেসে ফিজিওলজিক্যাল যে ডেড স্পেস, সেই ডেড স্পেসে কি হয়, যে কোনো রকম গ্যাস এক্সচেঞ্জ হয় না। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কিন্তু ওরকমই হচ্ছে, যে আমার এনাফ পরিমাণে বাতাস আসতেছে, কিন্তু গ্যাস এক্সচেঞ্জ বা সেই বাতাসটাকে ক্যারি করার জন্য এনাফ হিমোগ্লোবিন বা আরবিসি কিন্তু আমার লাংসে আসতেছে না। যার কারণে যদি ভিকিউ হাই হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। সুতরাং এইটার যে অ্যান্সারটা, সেটা হচ্ছে হাই হইলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস আর লো হইলে হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট। সুতরাং আলটিমেটলি এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে এ। এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে এ। তাহলে আমরা একটু নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা একটু দেখি যে এ 28-year-old man has been trekking in the Himalayas for past 2 years. He has developed an increase in ventilation rate and muscle biopsy reveals increased number of mitochondria. Which of the following physiological change is also expected to be seen in this man? আচ্ছা, মূলত এখানে আমাদের যে বেসিক কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। তাহলে অ্যাক্লিমাটাইজেশনটা কাকে বলে? যদি কোনো কারণে কেউ দীর্ঘদিন ধরে হাই অ্যালটিটিউডে থাকে, তাহলে আমাদের শরীরে একটা হচ্ছে চেঞ্জ আসে, একটা অ্যাডাপটিভ রেসপন্সের কারণে আমাদের শরীরে কিছু চেঞ্জ আসে। এই ধরনের চেঞ্জগুলোকে সম্মিলিতভাবে আমরা বলি হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। এখন অ্যাক্লিমাটাইজেশন আসলে আমাদের জন্য কেন জরুরি? আমরা নর্মালি যে সি লেভেলে থাকি, সেই সি লেভেলে কিন্তু আহ যে অ্যাটমসফেরিক প্রেশার সেটা হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, এখন এই যে সি লেভেলে যে 770 মিলিমিটার অফ মার্কারি অ্যাটমসফেরিক প্রেশার, এই অ্যাটমসফেরিক প্রেশারটা মূলত আমাদের বায়ুমণ্ডলের কারণে আমাদের উপরে পতিত হয়, এবং এই বায়ুমণ্ডলের প্রায় 20.78% হচ্ছে কি আমাদের অক্সিজেন। যার কারণে এই 760 মিলিমিটার অফ মার্কারির প্রায় 20% হচ্ছে কি আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে প্রায় এই 760 মিলিমিটার মার্কারি 20%। সুতরাং এই আমাদের সি লেভেলে নর্মালি আমরা যখন হচ্ছে শ্বাস নেই, তখন কিন্তু এই পার্শিয়াল প্রেশার অক্সিজেনটা নর্মালি অনেক বেশি থাকে। যার কারণে আমাদের আমাদের জন্য হচ্ছে নর্মাল রেসপিরেশনে যে গ্যাস এক্সচেঞ্জ, সেই গ্যাস এক্সচেঞ্জটা ইজিয়ার হয়। ঠিক না? কিন্তু যখন আমরা হাই অ্যালটিটিউডে যাব, তখন কিন্তু এই যে যে অ্যাটমসফেরিক প্রেশার, সেই অ্যাটমসফেরিক প্রেশারটা কি কিন্তু ফল করবে। যার কারণে একই সাথে ওই হাই অ্যাটমসফেরিক প্রেশারে কিন্তু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও কি আমাদের জন্য কম থাকবে। সুতরাং আমাদের নর্মালি আমরা যে পরিমাণ পার্শিয়াল প্রেশারে শ্বাস নিয়ে অভ্যস্ত, আমাদের বডিটা যেভাবে অ্যাডাপ্টেড, হাই অ্যালটিটিউডে কিন্তু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাওয়ার কারণে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা কিন্তু সেরকম হবে না, গ্যাস এক্সচেঞ্জটা হ্যাম্পার হবে। এর কারণে বডি কিছু অ্যাডাপটিভ রেসপন্স দেয়। ঠিক আছে, এই অ্যাডাপটিভ রেসপন্স গুলাকে আমরা বলি হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। এখন অ্যাক্লিমাটাইজেশন অ্যাডাপটিভ রেসপন্স গুলা কি কি হয় এবং কিভাবে হয়, সেটা যদি আমরা একটু দেখতে চাই,
তাহলে মূলত এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম মানে এটা হচ্ছে হাইপোক্সিয়া। বডিতে এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে, যার কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করবে। এখন এই হাইপোক্সিয়া আলটিমেটলি কি করে? এই হাইপোক্সিয়া হচ্ছে সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে, সেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। হাইপোক্সিয়া সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যদি স্টিমুলেট করে, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে হার্ট রেট আছে সে হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, বিপি বাড়বে। ঠিক আছে। এবং একই সাথে এই হাইপোক্সিয়া কিন্তু আমাদের যে রেসপিরেটরি সেন্টার, সেই রেসপিরেটরি সেন্টারকে কিন্তু স্টিমুলেট করবে। রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করার কারণে আমাদের যে ভেন্টিলেশন, মানে আমাদের যে রেসপিরেটরি রেট, সেই রেসপিরেটরি রেটটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশন হবে। এখন এই হাইপার ভেন্টিলেশনের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এই হাইপার ভেন্টিলেশনের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি করে আসলে কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বের হয়ে যায়, বেশি বেশি করে কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে এক্সক্রেশন হয়ে যায়। যার কারণে কার্বন ডাই অক্সাইড যেহেতু একটা অ্যাসিডিক মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বডিতে, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আমরা জানি যে কি হাইড্রোজেন আয়ন তৈরি করে। সুতরাং কার্বন ডাই অক্সাইড যদি শরীর থেকে বেশি বেশি বের হয়ে যায়, আমাদের শরীরে হাইড্রোজেন আয়নের কি হবে? ঘাটতি হবে, বা হাইড্রোজেন আয়ন কমে যাবে। এবং হাইড্রোজেন আয়ন কমে যাওয়া মানে হচ্ছে কি? অ্যালকালোসিস। হাইড্রোজেন আয়ন কমে যাওয়া মানে হচ্ছে কি? বডিতে অ্যালকালোসিস তৈরি হবে। এবং যেহেতু এটা রেসপিরেটরি কজে হয়েছে, সুতরাং এই ধরনের কন্ডিশনকে আমরা বলবো হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে। সুতরাং হাইপোক্সিয়া বা হাই অ্যালটিটিউডে আমাদের যে ধরনের সমস্যাগুলো হইলো সেটা হচ্ছে যে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, এবং একই সাথে হার্ট রেট বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, রেসপিরেটরি রেটও বাড়ে, বিপি বাড়ে। ঠিক না? তাহলে এখন আমাদের স্টেমে আসলে কি কি চাইছে আমরা যদি একটু দেখি, যে ডিক্রিজ প্রোডাকশন অফ ইরেথ্রোপোয়েটিন। আমরা জানি যে ইরেথ্রোপোয়েটিন কখন সিক্রেশন হয়? ইরেথ্রোপোয়েটিন সিক্রেশনের জন্য যে স্টিমুলাস সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি? একটা হচ্ছে অ্যানিমিয়া এবং হাইপোক্সিয়া। যেহেতু হাই অ্যালটিটিউডে হাইপোক্সিয়া হয়, সুতরাং অবশ্যই কি ইরাথ্রোপয়েটিন সিক্রেশনটা বাড়বে, কমবে না। এবং 2,3-ডিপিজি, আর 2,3-ডিপিজিটা বাড়ে হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বা অ্যানারোবিক যে রেসপিরেশন যদি ঘটে, সেক্ষেত্রে আমাদের 2,3-ডিপিজিটা বেড়ে যায়। এবং যেহেতু হাই অ্যালটিটিউডে অক্সিজেনটা তুলনামূলক কম, সুতরাং অ্যানারোবিক রেসপিরেশন ঘটবে এবং 2,3-ডিপিজিটাও কি হবে? বাড়বে। এরপরে আসা হচ্ছে রেনাল এক্সক্রিশন অফ বাইকার্বনেট। এখন রেনাল এক্সক্রিশন অফ বাইকার্বনেট কখন মানে কিডনি দিয়ে এক্সক্রিট হবে? আমরা জানি যে যে কোনো ধরনের রেসপিরেটরি অ্যালকালোসিসে কিন্তু বডির হচ্ছে যে কম্পেনসেটরি মেকানিজম, সেই কম্পেনসেটরি মেকানিজমটা অ্যাক্টিভেট হয়, এবং কিডনির মাধ্যমে কিডনি সেই কম্পেনসেটরি মেকানিজমটাতে মেইন রোল প্লে করে। কিডনি কিভাবে এই কম্পেনসেশনটা করে? যেহেতু অ্যালকালোসিস, বডিতে অনেক হাইড্রোজেনের পরিমাণ কমে গেছে, সুতরাং কিডনি চায় বডি থেকে বেশি বেশি করে বাইকার্বনেটটাকে বের করে দিতে। বাইকার্বনেটটা যেহেতু একটা মানে বেজ বা ক্ষার, সুতরাং বাইকার্বনেটটা যদি বডি থেকে বের করে দেয়, সেক্ষেত্রে উম, আমাদের যে পিএইচটা, সেই নর্মাল পিএইচটা মেনটেন হবে। আমরা জানি যে পিএইচ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে বাইকার্বনেট ডিভাইডেড বাই হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। যেহেতু হাই অ্যালটিটিউডে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে যায়, সুতরাং এই যে যে রেশিওটা, এই রেশিওটা মেনটেন করার জন্য কিডনি কি করবে? কিডনিও বাইকার্বনেটটাকে কমানোর চেষ্টা করবে। এবং সে কিভাবে কমাবে? রেনাল এক্সক্রিশন বাড়ায় দেওয়ার মাধ্যমে কিন্তু এই বাইকার্বনেটটা কমাবে। ঠিক আছে। এরপর আসেন হচ্ছে ইনক্রিজ রেনাল এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন। না, যেহেতু বডিতে অ্যালকালোসিস সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এবং এমনিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম, সুতরাং এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন কোনোভাবেই সম্ভব না। সুতরাং এইটা আসলে অ্যান্সার হবে না। তারপরে আসেন হচ্ছে পালমোনারি ভেসোডায়ালেশন। আমরা জানি যে হাইপোক্সিয়া কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে কি করে? ভেসোডায়ালেশন করে। কিন্তু এক মানে শুধুমাত্র পালমোনারি যে পালমোনারি যে ক্যাপিলারি বেড, সেই ক্যাপিলারি বেডে কিন্তু মানে হাইপোক্সিয়া কি করে? ভেসো কনস্ট্রিকশন করে, ভেসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে। সুতরাং হাইপোক্সিয়া সিস্টেমিক সার্কুলেশনে ভেসো ডায়ালেশন করলেও পালমোনারি সার্কুলেশনে কিন্তু হাইপোক্সিয়া কি করে? ভেসো কনস্ট্রিকশন করে। সুতরাং এইখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে অ্যান্সার সি। ঠিক আছে। যে ফলোইং ফিজিওলজিক্যাল চেঞ্জ অলসো এক্সপেক্টেড, সেটা হচ্ছে ইনক্রিজ রেনাল এক্সক্রিশন অফ বাইকার্বনেট। এরপরে আসেন আমরা পরের কোশ্চেনে যাব।
এবার আসছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি থেকে, ইন্সপিরেশন স্প্লিটস দ্য সেকেন্ড হার্ট সাউন্ড বিকজ। আচ্ছা, তাহলে এখন ইন্সপিরেশনে আসলে কি ঘটে সেটা যদি আমরা একটু দেখি। মূলত যখন আমরা ইন্সপিরেশন নেই তখন এটা যদি থোরাসিক কেজ হয়, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়, থোরাসিক ক্যাভিটিতে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয় এবং বডির উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কেভা এবং নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে সকল ব্লাড গুলা কি করে, ব্লাড গুলা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামে আসে। ঠিক আছে, এবং রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। এবং একই সাথে যেহেতু মানে নেগেটিভ থোরাসিক ক্যাভিটিতে নেগেটিভ একটা প্রেসার ক্রিয়েট হয়েছে, লাংস এক্সপান্ড করে এবং লাংসের যেই পালমোনারি ক্যাপিলারি গুলো আছে সেগুলো আলটিমেটলি এক্সপান্ড করবে নেগেটিভ প্রেসারের কারণে, এবং লাংসের যে ক্যাপাসিটেন্স, পালমোনারি ক্যাপিলারি যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্সটা একটু বেড়ে যায়। পালমোনারি ক্যাপিলারিটা ব্লাড স্টোর করে রাখার একটা মানে ক্যাপাবিলিটি ধারণ করে। যেহেতু থোরাসিক ক্যাভিটিতে নেগেটিভ প্রেশার আছে, সুতরাং পালমোনারি যে ক্যাপিলারি গুলো আছে সেই ক্যাপিলারি গুলো নেগেটিভ প্রেশারের কারণে এখানে বেশি বেশি করে ব্লাড ধরে রাখবে। যার কারণে পালমোনারি ভেইন দিয়ে যে রাইট লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাড আসার পরিমাণটা, সেই ব্লাড আসার পরিমাণটা কমে যাবে। একই সাথে লেফট ভেন্ট্রিকলেও কি হবে, ব্লাডের পরিমাণটা কমে যাবে। সুতরাং যখন ইন্সপিরেশন নিব তখন রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডের পরিমাণ সেটা লেফট ভেন্ট্রিকলের ব্লাডের পরিমাণের থেকে কি হবে, একটু বেশি হবে। ঠিক আছে, কেন বেশি হবে বললাম, যেহেতু ইন্সপিরেশনে ইন্ট্রাথোরাসিক নেগেটিভ প্রেশার থাকে, যার কারণে রাইট অ্যাট্রিয়ামে বডির উপরের অংশ থেকে এবং নিচের অংশ থেকে ব্লাড এখানে এসে অ্যাকুমুলেট হয় এবং সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। কিন্তু অন্যদিকে যেহেতু নেগেটিভ প্রেশারের কারণে লাং এক্সপান্ড করছে, লাংয়ের মধ্যে যে পালমোনারি ক্যাপিলারি গুলো আছে সেগুলো আলটিমেটলি কি করবে, এক্সপান্ড করবে এবং রাইট অ্যাট্রিয়াম, লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসার পরিমাণটা একটু কমে যাবে, যার কারণে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকলে কি হবে, ব্লাডের পরিমাণটা রাইট ভেন্ট্রিকল থেকে তুলনামূলকভাবে একটু কমে যাবে। এখন রাইট ভেন্ট্রিকলে যদি ব্লাড বেশি থাকে সেক্ষেত্রে কি হয়, যদি রাইট ভেন্ট্রিকলে ব্লাড বেশি থাকে তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে যখন পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে ব্লাড গুলো লাংসে যাবে, সেক্ষেত্রে পালমোনারি যে ভালভ আছে সেই পালমোনারি ভালভটা একটু দেরিতে ক্লোজ হবে। ঠিক আছে, আর অন্যদিকে যেহেতু লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে যাবে অ্যাওর্টার মাধ্যমে, আমাদের যে অ্যাওর্টিক ভালভ আছে সেই অ্যাওর্টিক ভালভটা দ্রুত ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, কেন দ্রুত ক্লোজ হবে, কারণ এখানে ব্লাড যেহেতু কম, সুতরাং ব্লাডটা এখান থেকে দ্রুত বের হয়ে যাবে এবং পালমোনারি অ্যাওর্টিক যে ভালভ আছে সেই ভালভটা দ্রুত ক্লোজ হবে। তাহলে ইন্সপিরেশনে আমাদের যেটা ফাইনাল দাঁড়াইলো সেটা হচ্ছে যে পালমোনারি যে ভালভ সেটা একটু দেরিতে ক্লোজ হবে এবং অ্যাওর্টিক যে ভালভ সেটা একটু তাড়াতাড়ি ক্লোজ হবে। যার কারণে আমরা জানি যে সেকেন্ড হার্ট সাউন্ড মূলত মানে কি, সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে যে পালমোনারি এবং যে অ্যাওর্টিক ভালভ, সেই অ্যাওর্টিক ভালভ ক্লোজারের কারণে সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়। তাই না, এই সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট থাকে, তাই না, আমরা জানি A2 এবং P2। A2 মানে হচ্ছে যে অ্যাওর্টিক ভালভটা ক্লোজারের কারণে যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে A2, এবং P2 হচ্ছে পালমোনারি ভালভটা ক্লোজারের কারণে যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে P2। তাহলে যখন ইন্সপিরেশনে অ্যাওর্টিক ভালভটা একটু দ্রুত ক্লোজ হবে এবং অ্যাওর্টিক A2 কম্পোনেন্টটা একটু দ্রুত শোনা যাবে, এবং যেহেতু পালমোনারি ভালভটা একটু দেরিতে ক্লোজ হবে, যার কারণে পালমোনারি যে সাব কম্পোনেন্ট বা P2, সেই P2টা একটু দেরিতে শোনা যাবে। আলটিমেটলি এই সেকেন্ড হার্ট সাউন্ডের যে দুইটা কম্পোনেন্ট A2 এবং P2, এদের মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্প্লিটিং। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্প্লিটিং। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইন্সপিরেশনে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের যে কম্পোনেন্ট গুলা সেই কম্পোনেন্ট গুলার কি হয়, স্প্লিটিং হয়। তাহলে ঠিক বিপরীত মেকানিজমে কিন্তু এক্সপিরেশনের সময় কি হবে, এরা ফিউজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক বিপরীত মেকানিজমে এক্সপিরেশনের সময় এরা ফিউজ হয়ে যাবে। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে কি জানতে চাইছে, যে ইন্সপিরেশন স্প্লিটস দ্য সেকেন্ড হার্ট সাউন্ড বিকজ দ্য অ্যাওর্টিক ভালভ ক্লোজেস বিফোর দ্য পালমোনারি ভালভ। তাহলে আমরা কিন্তু দেখলাম যে অ্যাওর্টিক ভালভ কিন্তু আসলেই পালমোনারি ভালভের চেয়ে আগে ক্লোজ হয়, যার কারণে কিন্তু আমাদের এই সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে দুইটা কম্পোনেন্টের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় এবং স্প্লিটিং হয়। সুতরাং এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এখানে দেখেন এটা হচ্ছে ডেভিডসনের একটা ছক, যেখানে বলছে যে ইন্সপিরেশন প্রোলং দ্য রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন। যেহেতু রাইট ভেন্ট্রিকুলার ব্লাডের পরিমাণটা ইন্সপিরেশনে বেড়ে যায়, সুতরাং রাইট ভেন্ট্রিকুলার ইজেকশনটা প্রোলং হবে, ডিলেইং পি2। ঠিক আছে, পালমনের ট্রাঙ্ক দিয়ে যখন ব্লাড গুলা পাস পাস হবে, তখন পালমনের ভালভের ক্লোজিং টাইমটা একটু বেড়ে যায়, যার কারণে পি2টা ডিলেইং হয় এবং শর্টেন্স দ্য লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন, ব্রিঙ্গিং ফরওয়ার্ড এ2। ঠিক আছে, এবং এক্সপিরেশন প্রডিউস দ্য অপোজিট ইফেক্ট। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য র্যাপিড রিপোলারাইজেশন ফেজ অফ দ্য মায়োকার্ডিয়াল অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এটা আমরা আমরা জানি যে অ্যাকশন পোটেনশিয়ালে আসলে অ্যাকশন পোটেনশিয়ালে কি থাকে। আমরা যদি অ্যাকশন পোটেনশিয়াল কার্ভটা একটু আঁকার চেষ্টা করি, যে এটা হচ্ছে একটা মায়োকার্ডিয়াল অ্যাকশন পোটেনশিয়ালের কার্ভ, তাই না? এটার চারটা ফেজ আছে, পাঁচটা ফেজ আছে, 4, 0, 1, 2, 3। এই মূলত পাঁচটা ফেজ। এখন যখন কার্ডিয়াক মায়োসাইটে কোনো একটা, নর্মালি কার্ডিয়াক মায়োসাইট কিন্তু রেস্টিং স্টেজে থাকে, যেটাকে আমরা বলি ফেজ 4, ঠিক না? এই রেস্টিং স্টেজে আসলে -90 মিলিভোল্ট ভোল্টেজ থাকে এবং এটা হচ্ছে রেস্টিং স্টেজ। যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল এই কার্ডিয়াক মায়োসাইটে আসে, তখন কার্ডিয়াক মায়োসাইটের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনে ভোল্টেজ গেটের যে সোডিয়াম চ্যানেল, সেই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। এবং যেহেতু সেলের বাইরে বিপুল পরিমাণে সোডিয়াম থাকে, সুতরাং যখন এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা ওপেন হবে, তখন বিপুল পরিমাণে সোডিয়াম এই সেলের মধ্যে প্রবেশ করবে এবং সেলের চার্জকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন। ঠিক আছে, আগে সেলটা রেস্টিং স্টেজে ছিল, পোলারাইজড অবস্থায় অবস্থায় ছিল, সেলের মধ্যে নেগেটিভ চার্জ বাইরের থেকে তুলনামূলকভাবে বেশি ছিল, যার কারণে পোলারাইজড অবস্থায় ছিল। এখন যেহেতু এখন যখন অনেক বেশি পরিমাণে সোডিয়াম বা পজিটিভ চার্জ সেলের মধ্যে চলে আসছে, সেলের এই পোলারিটিটা একটু নষ্ট হয়ে গেছে, এটাকেই বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন। সুতরাং ডিপোলারাইজেশনে তাহলে মানে রেসপন্সিবল কে? ডিপোলারাইজেশন রেসপন্সিবল হচ্ছে র্যাপিড সোডিয়াম ইনফ্লাক্স। সেলের মধ্যে র্যাপিডলি সোডিয়াম প্রবেশ করবে, যার কারণে আমাদের র্যাপিড ডিপোলারাইজেশন হবে, এবং এই ফেজটাকে আমরা বলি হচ্ছে জিরো ফেজ। যখন এই ডিপোলারাইজেশন হওয়ার ফলে একটা নির্দিষ্ট লেভেলে সেলের ভোল্টেজটা পৌঁছাবে, তখন এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যায় এবং ঠিক তখনই ওপেন হয় হচ্ছে ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল। এখন সেলের মধ্যে যেহেতু পটাশিয়াম বেশি থাকে, যখন এই ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা ওপেন হবে, তখন সেল থেকে এই পজিটিভ পটাশিয়াম আয়নটা কি হবে, সেল থেকে বের হয়ে যাবে। তাহলে সেল থেকে যদি পজিটিভ আয়ন বের হয়ে যায়, তাহলে সেলটা আবার আস্তে আস্তে কি নেগেটিভিটির দিকে চলে আসবে, আবার আস্তে আস্তে নেগেটিভিটির দিকে নামতে থাকবে। এই ফেজটাকে আমরা বলি হচ্ছে আর্লি রিপোলারাইজেশন বা ফেজ 1। এখন যখন এই সেলটা আহ, যখন নেগেটিভিটির দিকে আসতে থাকে, যখন ভোল্টেজটা পটাশিয়াম সেলের মধ্যে সেল থেকে বের হয়ে যাওয়ার কারণে ভোল্টেজটা একটা নির্দিষ্ট লেভেলে আসে, তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয় এবং তখন সেলের বাইরে থেকে, তখন সেলের মধ্যে কি হয়, পটাশিয়াম, সরি, তখন সেলের মধ্যে ক্যালসিয়াম প্রবেশ করে। ঠিক আছে, এখন একদিক দিয়ে এই ফেজ, এটাকে বলা হয় ফেজ 2 বা প্লাটো ফেজ। এই প্লাটো ফেজে তাহলে কি হচ্ছে, একদিক দিয়ে সেলের যে পজিটিভ আয়ন পটাশিয়াম সেটা সেল থেকে বের হয়ে যাচ্ছে এবং একই সাথে সেলের বাইরে থেকে পজিটিভ ক্যালসিয়াম আয়ন সেলের মধ্যে ঢুকতেছে, সুতরাং একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি হয়। এই ইকুইলিব্রিয়াম স্টেটটাকে আমরা বলি হচ্ছে প্লাটো ফেজ বা ফেজ 2। সুতরাং প্লাটো ফেজের জন্য দায়ী কিন্তু হচ্ছে কি ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম, স্লো ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম। এখানে যে চ্যানেলটার মাধ্যমে এই প্লাটো ফেজটা হয়, সেই চ্যানেলটাকে আমরা বলি হচ্ছে এল টাইপ, এল টাইপ অথবা স্লো ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, স্লো ক্যালসিয়াম চ্যানেল, এল টাইপ অথবা স্লো ক্যালসিয়াম চ্যানেল। এর মাধ্যমে ক্যালসিয়াম সেলের মধ্যে ঢোকে এবং একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে প্লাটো ফেজ। এরপরে আসেন, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এই ক্যালসিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যায় এবং আমাদের যে আগের যে পটাশিয়াম চ্যানেল যেটা ওপেন ছিল, সেটা কিন্তু আলটিমেটলি ওপেন থাকে এবং পটাশিয়াম গুলো সব সেল থেকে বের হয়ে যায় এবং সেল আবার অ্যাগেইন নেগেটিভের দিকে ধাবিত হয় এবং আগের যে রেস্টিং পোটেনশিয়াল, সেই রেস্টিং ভোল্টেজের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক আছে, এই ফেজটাকে বলা হচ্ছে ফাইনাল রিপোলারাইজেশন। সুতরাং ফাইনাল রিপোলারাইজেশনে কিসের জন্য হবে, সেটা হচ্ছে ইফ্লাক্স অফ পটাশিয়াম ফ্রম দ্য সেল, সেল থেকে পটাশিয়াম বের হয়ে যাওয়ার কারণে ফাইনাল রিপোলারাইজেশনটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল,
যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য র্যাপিড ডিপোলারাইজেশন, যেহেতু এখানে ডিপোলারাইজেশন বলছে, আমরা বললাম যে ডিপোলারাইজেশনের জন্য আসলে কোন চ্যানেলটা দায়ী, সোডিয়াম চ্যানেলটা দায়ী। সুতরাং র্যাপিড সোডিয়াম ইনফ্লাক্সের কারণেই কিন্তু আলটিমেটলি সেলের ডিপোলারাইজেশনটা হবে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, চলেন আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে রিগার্ডিং স্পিড অফ কার্ডিয়াক এক্সাইটেশন হুইচ অফ দ্য ফলোইং, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য হার্ট টু বি ডিপোলারাইজড। তাহলে আমরা আগে একটা ছবি দেখি। এই যে এটা হচ্ছে একটা রিপোলারাইজেশন, একটা হার্টের ছবি। এখানে দেখেন এটা হচ্ছে অ্যাসেনোড। আমরা জানি অ্যাসেনোড হচ্ছে পেসমেকার সেল। এখান থেকে আলটিমেটলি আমাদের যে অ্যাকশন পোটেনশিয়ালটা, সেই অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হয়। এটা এখান থেকে আমাদের মূলত অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, এবং এটা এই যে যে ইন্টারনোডাল যে পাথওয়ে, এই যে এখানে যে নোডাল পাথওয়ে গুলো দেখতেছেন, যে নার্ভ ফাইবার গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে। মোরলেস তিনটার মতো থাকে। এই ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এই অ্যাকশন পোটেনশিয়ালটা প্রথমে এই অ্যাট্রিয়ামে ছড়ায় যায়। ঠিক আছে, এই অ্যাট্রিয়ামে ছড়ায় যায়, এবং এই ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে আলটিমেটলি অ্যাকশন পোটেনশিয়াল অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজড করার পর এই যে এভি নোডে আসে। ঠিক আছে, এই এভি নোড থেকে অ্যাকশন পোটেনশিয়াল বান্ডেল অফ হিজের মাধ্যমে রাইট এবং লেফট বান্ডেলে যায়। ঠিক আছে, এখন এই লেফট ব্রাঞ্চের বান্ডেলের আবার কিন্তু লেফট ব্রাঞ্চের কিন্তু একটা সাব ডিভিশন আছে এখানে। ঠিক আছে, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল যখন এই লেফট মানে এই বান্ডেল অফ হিজ দিয়ে আসার পর রাইট এবং লেফট ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, তখন এই যে অ্যান্টেরিয়র লেফট অ্যান্টেরিয়র ডিভিশন, এখান থেকে অ্যাকশন পোটেনশিয়ালটা প্রথম কার্ডিয়াক মায়োসাইটে প্রবেশ করে এবং এই কার্ডিয়াক মায়োসাইটকে ডিপোলারাইজড করে। ঠিক আছে, যদি ভেক্টর হিসাব করি তাহলে এই যে ডিপোলারাইজেশনটা, সেই ডিপোলারাইজেশন ডিরেকশন হবে হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট। তার মানে ভেন্ট্রিকলের যে ডিপোলারাইজেশন, সেই ডিপোলারাইজেশনটা শুরু হচ্ছে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম, সেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে। এবং এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে যে ডিপোলারাইজেশন, সেই ডিপোলারাইজেশনের ডিরেকশনটা কোন দিকে? সে ডিপোলারাইজেশনের ডিরেকশনটা হচ্ছে ফ্রম লেফট টু রাইট। কেন লেফট টু রাইট? কারণ এই যে লেফট ব্রাঞ্চ, এই লেফট ব্রাঞ্চের আবার একটা সাব ডিভিশন হচ্ছে এই লেফট অ্যান্টেরিয়র ডিভিশন। এই লেফট অ্যান্টেরিয়র ডিভিশনের মাধ্যমে সর্বপ্রথম এই যে কন্ডাক্টিং সিস্টেম, এই কন্ডাক্টিং সিস্টেম থেকে অ্যাকশন পোটেনশিয়ালটা মায়োসাইটে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে প্রথমেই যে অংশটুকু আমার ডিপোলারাইজেশন হবে সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এবং এই ডিপোলারাইজেশনের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা হবে হচ্ছে লেফট টু রাইট। এরপরে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যখন ডিপোলারাইজেশন হবে, তখন এই ভেন্ট্রিকুলার ওয়ালে মানে অ্যাকশন পোর্শন ভেন্ট্রিকুলার ওয়ালে প্রবেশ করবে, এই ভেন্ট্রিকুলার ওয়াল ডিপোলারাইজেশন হবে, এবং সর্বশেষে যে পোর্শনটুকু ডিপোলারাইজ হবে সেটা হচ্ছে এই যে ভেন্ট্রিকুলার একদম আপার, মানে আপার পার্ট, বা এটাকে বলা হচ্ছে পোস্টেরো বেজাল পার্ট। অ্যানাটমিক্যাল পজিশনে যখন আমরা হার্টটাকে চিন্তা করবো, তখন এটা আসলে ওই পোস্টেরো বেজাল পার্টের মধ্যে পড়বে আর কি। ঠিক আছে, তাহলে অ্যাকশন পোটেনশিয়াল এস এ নোড থেকে শুরু হয়, অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজড করে, ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে আসে, এভি নোড থেকে বান্ডেল অফ হিজ এবং রাইট এবং লেফট বান্ডেলের মাধ্যমে ভেন্ট্রিকুলার সেপ্টামে আসে, ভেন্ট্রিকুলার সেপ্টামে গিয়ে সর্বপ্রথম ভেন্ট্রিকুলার সেপ্টামকে ডিপোলারাইজড করে, ভেন্ট্রিকুলার সেপ্টামের ডিপোলারাইজেশন ডিরেকশন হয় লেফট থেকে রাইটে। তারপরে যে ভেন্ট্রিকুলার ওয়াল, সেই ভেন্ট্রিকুলার ওয়ালগুলোকে পর্যায়ক্রমে ডিপোলারাইজেশন করে, এবং সর্বশেষে যে পোস্টেরো বেজাল যে পোর্শন আছে ভেন্ট্রিকুলার ওয়ালের, সেই ভেন্ট্রিকুলার ওয়ালের এই পোস্টেরো বেজাল পোর্শনটুকুকে ডিপোলারাইজ করে। ঠিক আছে, তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল, একটু কোশ্চেনটা আমরা দেখি। যে রিগার্ডিং স্পিড অফ কার্ডিয়াক এক্সাইটেশন হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য হার্ট টু বি ডিপোলারাইজড। তাহলে আমরা দেখলাম যে ভেন্ট্রিকুলার যে সেপ্টাম, সেই ভেন্ট্রিকুলার সেপ্টামটার ডিপোলারাইজেশন হচ্ছে সর্বপ্রথমে হবে, এবং এই পোস্টেরো বেজালটা সর্বশেষে হবে। ঠিক আছে, তাহলে লেফট সাইড অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা হবে সর্বপ্রথম পার্ট অফ দ্য হার্ট টু বি ডিপোলারাইজ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে এ। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। এরপর আসেন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, when a person moves from supine position to standing position which of the following compensatory changes occurs?
আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের সবার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যখন একটা পার্সন সুপাইন পজিশন থেকে আমার স্ট্যান্ডিং পজিশনে আসে তখন আসলে কি চেঞ্জটা হয়। মূলত মূলত যখন একটা পার্সন আমাদের মানে শোয়া অবস্থা বা বসা অবস্থা থেকে হঠাৎ দাঁড়ায়, তখন ভেনাস পুলিং হয়। ঠিক আছে, তখন ভেনাস, এটাকে বলে হচ্ছে আমরা ভেনাস পুলিং। ভেনাস পুলিংটা আসলে কি? সেটা হচ্ছে গ্র্যাভিটির কারণে আমাদের যে হচ্ছে ব্লাড, সেই ব্লাডটা পায়ের দিকে মানে পায়ের দিকে একটু জমে যায়, ভেনাস রিটার্নটা কমে যায়। আলটিমেটলি হঠাৎ করে যখন দাঁড়াবো তখন আমাদের এই ভেনাস পুলিং এর কারণে ভেনাস রিটার্নটা কমে যাবে। তাহলে আলটিমেটলি ভেনাস রিটার্ন যখন কমে যায়, তখন যদি ভেনাস রিটার্নটা কমে যায় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমাদের যে এন্ডায়াস্টলিক ভলিউম আছে, যে এন্ডায়াস্টলিক ভলিউম আছে সেই এন্ডায়াস্টলিক ভলিউমটাও কমে যাবে। এবং এই এন্ডায়াস্টলিক ভলিউম কমে গেলে আমাদের যে ফোর্স অফ কন্ট্রাকশন সেটাও কমে যায়, এবং আলটিমেটলি স্ট্রোক ভলিউম কমে যায়। স্ট্রোক ভলিউম কমে গেলে কার্ডিয়াক আউটপুটও কমে যায়। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং কার্ডিয়াক আউটপুট কমে গেলে আলটিমেটলি কি হয়? বিপিটাও কমে যায়। তাহলে এটা হচ্ছে নর্মাল মেকানিজম, যখন একটা পার্সন হচ্ছে হঠাৎ সুপাইন পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে যাবে তখন তার ভেনাস পুলিং এর কারণে এই ভেনাস রিটার্ন কমে যাবে, এবং আলটিমেটলি তার কি হবে? বিপিটাও ফল করবে। কিন্তু বিপি ফল করবে, কিন্তু ঠিক এই সময় বিপি ফল করার কারণে একটা সিস্টেম অ্যাক্টিভেট হয়, সেটা হচ্ছে কি ব্যারো রিসেপ্টর সিস্টেম, তাই না? তাহলে বিপি যখনই ফল করে তখন আমাদের যে সিস্টেমটা কাজ করবে সেটা হচ্ছে এই ব্যারো রিসেপ্টর সিস্টেম। এই ব্যারো রিসেপ্টর কোথায় থাকে? এই ব্যারো রিসেপ্টর থাকে হচ্ছে ক্যারোটিড সাইনাস এবং অ্যাওর্টিক আর্চে, তাই না? ক্যারোটিড সাইনাস এবং অ্যাওর্টিক আর্চে থাকে হচ্ছে এই ব্যারো রিসেপ্টর। যখনই কোনো কারণে বিপি ফল করে তখন এই ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হয়। ব্যারো রিসেপ্টর স্টিমুলেটেড হয়ে যে কাজটা করে সেটা হচ্ছে সে সিম্প্যাথেটিক ভেসোমোটর সেন্টার, ঠিক আছে, ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেট করে, ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেট করে, যেটা মেইনলি আসলে কি একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট, তাই তো? তার মানে যখন বিপি কমে যাচ্ছে ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হচ্ছে, ভেসোমোটর সেন্টার স্টিমুলেট হচ্ছে, বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করতেছে। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করলে আমাদের বডিতে আমরা জানি কি হয়? পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট। পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট অর্থাৎ পজিটিভ আয়োনোট্রপিক মানে হচ্ছে কি ফোর্স অফ কন্ট্রাকশনটা বেড়ে যাবে। একই সাথে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হলে পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হবে। ক্রোনোট্রপিক ইফেক্ট, তাহলে ক্রোনোট্রপিক ইফেক্টের কারণে কি হয়? ক্রোনোট্রপিক ইফেক্টের কারণে হার্ট রেট বেড়ে যায়। ক্রোনোট্রপিক ইফেক্টের কারণে কি হয়? হার্ট রেট বেড়ে যায়। সুতরাং এই ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায় এবং হার্ট রেট বেড়ে যায়। ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি স্ট্রোক ভলিউমটা বেড়ে যায়, এবং আলটিমেটলি এই দুইটার কারণে আমার যে বিপি ফল করেছিল সেই বিপিটাও কি হবে? বেড়ে যাবে। এবং একই সাথে আমরা বলতে পারি যে টোটাল পেরিফেরাল যে রেজিস্ট্যান্স, সেই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাও কি হয়? বেড়ে যায়। তাহলে এইখানে যে মানে মেকানিজম গুলা, এগুলো হচ্ছে আমার স্ট্যান্ডিং পজিশনের কারণে যেই চেঞ্জটা বডিতে হচ্ছে সেইটা। এইটার রেসপন্সে ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হওয়ার পরে এইখানে যে মেকানিজম গুলো ঘটতেছে, এগুলো হচ্ছে আমার কম্পেনসেটরি মেকানিজম। ঠিক আছে, এই মেকানিজমের কারণে বিপি কমে গেছিল, এবং এই যে এই পাশে যে কম্পেনসেটরি মেকানিজম, এই কম্পেনসেটরি মেকানিজমের কারণে সেই কমে যাওয়া বিপিটা আমার কি হবে? বেড়ে যাবে। সুতরাং আমাদের কোশ্চেনে যদি বলে যে ফলোইং কম্পেনসেটরি চেঞ্জেস অকার, সুতরাং আমাদেরকে দেখতে হবে এইখানকার মধ্যে কোন কোন চেঞ্জ হয়েছে সেটা। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি এখানে কি বলছে। যে ডিক্রিজ হার্ট রেট, আমরা দেখলাম যে যেহেতু ভেসোমোটর সেন্টার স্টিমুলেট হবে, সিম্প্যাথেটিক সেন্টার স্টিমুলেট, নার্ভাস সিস্টেম স্টিমুলেট হবে, সেক্ষেত্রে কিন্তু হার্ট রেট বাড়বে, কমবে না। ইনক্রিজড কন্ট্রাক্টিলিটি, এটা আমরা দেখলাম যে পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্টের কারণে কিন্তু এই কন্ট্রাক্টিলিটি কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং এইটা একটা অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে ডিক্রিজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেহেতু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই হচ্ছে আর্টারিয়াল সিস্টেম গুলো আছে সেই আর্টারিয়াল সিস্টেম গুলো কিন্তু কনস্ট্রিক্টেড হয় এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যায়। সুতরাং সিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেটেড হলে আমাদের যে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু বাড়বে, কমবে না। আবার ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, আমি বললাম যে এই ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট কি নর্মাল রেসপন্সের কারণে হয়, তার যে অ্যাডাপটিভ কম্পেনসেটরি চেঞ্জ তার কিন্তু আলটিমেটলি কি হবে? বিপি বেড়ে যাবে। ঠিক আছে, এবং কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে আর কি। ইনক্রিজ পিয়ার ইন্টারভাল, তাহলে পিয়ার ইন্টারভাল যদি বেড়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি কি সেটা মানে নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। আসলে পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হচ্ছে কি, সরি, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হচ্ছে হার্ট রেট বেড়ে যাওয়া। হার্ট রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে এই যে পিয়ার যে ইন্টারভাল, সেই পিয়ার ইন্টারভালটা আসলে কমে যায়, যার কারণে হার্ট রেট বেড়ে যায়। সুতরাং
কম্পেনসেটরি মেকানিজম আসলে পিয়ার ইন্টারভাল বাড়বে না, কমবে। ঠিক আছে, সুতরাং এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে বি, যে ইনক্রিজড কন্ট্রাক্টিলিটি বা ইনক্রিজড ফোর্স অফ কন্ট্রাকশন, যার মাধ্যমে আলটিমেটলি স্ট্রোক ভলিউম বাড়বে এবং আমাদের যে কার্ডিয়াক আউটপুট, সেই কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং বিপিটা বাড়বে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এ 43-year-old lady is recovering on an intensive care unit following Whipple's procedure. She has a central venous line in situ. Which of the following will lead to the Y descent on the wavefront trace? তাহলে এইটা মূলত ওয়াই ডিসেন্ট, মানে এটা মূলত জেভিপি জুগুলার ভেনাস যে পালস, সেই পালস থেকে কোশ্চেনটা আসছে। আমরা একটু পালসের জেভিপির যে গ্রাফটা, সেই গ্রাফটা একটু দেখি। এটা হচ্ছে একটা জুগুলার ভেনাস পালস বা জুগুলার ভেনাস প্রেশারের একটা গ্রাফ, ঠিক আছে। তাহলে এইখানে আমাদেরকে আগে গ্রাফটা একটু বুঝতে হবে যে এইখানে আসলে গ্রাফটা কিভাবে তৈরি হয়। যদি এইটা একটা, যদি এটা একটা রাইট অ্যাট্রিয়াম হয় আর এটা যদি রাইট ভেন্ট্রিকল হয়, তাহলে এইখানে একটা লিড দিয়ে যদি আমরা এখানকার প্রেসারটা মাপার চেষ্টা করি, তখন দেখব যে যখন এইখানে এই অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড আসবে, রাইট অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে, তখন কিন্তু এই যে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যে প্রেসারটা, সেই প্রেসারটা কিন্তু বেড়ে যায়। সেই প্রেসারটারই গ্রাফ হচ্ছে এইটা। রাইট অ্যাট্রিয়াম যেহেতু ডিরেক্টলি সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে জুগুলার ভেনের সাথে কানেক্টেড, সুতরাং রাইট অ্যাট্রিয়ামের প্রেসারটাই আলটিমেটলি জুগুলার ভেনাস প্রেসারের মাধ্যমে রিফ্লেক্ট হয়, ঠিক আছে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যখন প্রেসারটা বেড়ে যাবে, তখন কি হবে, এই যে জুগুলার ভেনাস পালসে একটা ওয়েভ দেখা যাবে। এটাকে বলা হয় হচ্ছে এ ওয়েভ। ঠিক আছে, আমরা মনে রাখবো কিভাবে, এ ফর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আমরা মনে রাখবো কিভাবে, এ ফর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এ, এর সাথে এ মিল থাকবে, এ ফর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন যখন হবে, তখন কিন্তু এইখানকার যে প্রেসারটা, সেই প্রেসার মানে রাইট অ্যাট্রিয়ামের যে প্রেসার, সেই প্রেসারটা বেড়ে যাবে এবং আমরা জেভিপি তে একটা ওয়েভ দেখতে পাবো, সেটা হচ্ছে এ ওয়েভ। কন্ট্রাকশনের পরপরই যখন রিল্যাক্সেশন হবে, ব্লাড গুলো যখন রাইট ভেন্ট্রিকলে চলে আসবে এবং অ্যাট্রিয়াম যখন রিল্যাক্স হবে, তখন কিন্তু আমার এই যে যে প্রেসার, রাইট অ্যাট্রিয়ামের প্রেসারটা, সেই প্রেসারটা কমতে থাকবে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামের যে প্রেসারটা, সেই প্রেসারটা কমতে থাকবে। রাইট অ্যাট্রিয়ামের যে প্রেসার, সেই প্রেসারটা কমতে থাকবে। কিন্তু যখন ব্লাডটা এই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এই রাইট ভেন্ট্রিকলের ব্লাডের পরিমাণটা যখন বেড়ে যায়, তখন কিন্তু রাইট ভেন্ট্রিকল কি করে, কন্ট্রাক্ট করে, তাই না। রাইট ভেন্ট্রিকলে কন্ট্রাক্ট করে এবং এই পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে ব্লাড গুলোকে লাংসে পাঠিয়ে দেয়। যখন এই রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, ঠিক তখন কিন্তু এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ট্রাইকাসপিড ভালভ আছে, সেই ট্রাইকাসপিড ভালভটা কিন্তু ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, একটা মানে এই ব্যাকওয়ার্ড ফোর্সের কারণে কিন্তু এই রাইট যে ট্রাইকাসপিড ভালভটা আছে, সেই ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হয়ে যায়। এই ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হয়ে যাওয়ার কারণেই আলটিমেটলি এই রাইট অ্যাট্রিয়ামে একটা ব্যাকওয়ার্ড ফোর্স বা ব্যাকওয়ার্ড প্রেসার মানে তৈরি হয়। এবং এই ব্যাকওয়ার্ড প্রেসারের কারণে আলটিমেটলি এই জেভিপির যে ওয়েভ, সেই ওয়েভে একটা নচ দেখা যায়। এটাকে বলা হয় হচ্ছে সি ওয়েভ। এটাকে বলা হয় হচ্ছে সি ওয়েভ। তাহলে সি ওয়েভটা আসলে কি, সি ওয়েভটা তৈরি হয় হচ্ছে ক্লোজার ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভের কারণে। ঠিক আছে, তাহলে সি ওয়েভ তৈরি হচ্ছে ক্লোজার অফ ট্রাইকাসপিড ভালভের কারণে। তারপরে আবার যথারীতি অ্যাট্রিয়াম রিল্যাক্স করতে থাকে, যেহেতু রিল্যাক্সিং অবস্থায় ছিল, রিল্যাক্স করতে থাকে এবং অ্যাট্রিয়ামের প্রেসারটা কমতে থাকে। এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে এক্স ডিসেন্ট। যেহেতু অ্যাট্রিয়াম রিল্যাক্স করতেছে, কন্ট্রাক্ট করার কারণে এ ওয়েভ হয়েছিল, তারপর রিল্যাক্স করতেছে, ওয়াই ওয়েভ মানে এক্স ওয়েভ তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে এক্স ওয়েভ। আমরা মনে রাখবো কিভাবে, রিল্যাক্সের এক্স আছে, ঠিক আছে, রিল্যাক্সেশন অফ অ্যাট্রিয়াম, রিল্যাক্সেশন অফ অ্যাট্রিয়ামের মাধ্যমে, এই যে যেহেতু এক্স আছে, সুতরাং এক্স ফর রিল্যাক্সেশন। এরপরে রিল্যাক্স, অ্যাট্রিয়াম রিল্যাক্স হওয়ার পর যে পরবর্তী যে স্টেপটা হয়, সেটা হচ্ছে কি, এর মানে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে অ্যাট্রিয়ামে ব্লাড আসে এবং ব্লাড অ্যাট্রিয়ামে
হচ্ছে অ্যাকুমুলেটেড হতে থাকে। সুতরাং ব্লাড যখন অ্যাট্রিয়ামে অ্যাকুমুলেটেড হবে তখন কিন্তু অ্যাট্রিয়ামের প্রেশারটা আবার আস্তে আস্তে কি করবে, বাড়তে থাকবে। ঠিক আছে, অ্যাট্রিয়ামের প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই ওয়েভটাকে আমরা বলবো হচ্ছে ভি ওয়েভ। তাহলে ভি ওয়েভ কেন তৈরি হয়? ভি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়ামের যে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে সেই অ্যাকুমুলেশনের কারণে জেভিভিতে ভি ওয়েভটা তৈরি হচ্ছে। এটাকে আমরা কিভাবে মনে রাখবো? ভি ফর ভেনাস ফিলিং, ভি ফর ভেনাস ফিলিং অফ অ্যাট্রিয়াম। যখন অ্যাট্রিয়ামের ভেনাস ফিলিংটা কমপ্লিট হবে, প্রেশারটা যখন সর্বোচ্চ পর্যায়ে যাবে, তখন এই যে কন্ট্রাক্টিং অবস্থায় যে ভেন্ট্রিকলটা ছিল ও হচ্ছে কি করবে, রিল্যাক্স করবে। তখন এই ট্রাইকাসপিড ভালভটা কি হবে, খুলে যাবে এবং যে পরিমাণ ব্লাড আমার অ্যাট্রিয়ামে হচ্ছে অ্যাকুমুলেশন হয়েছিল সেই ব্লাডটা আলটিমেটলি কি রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ যখন ভিওয়েভের পর যখন হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভটা যখন খুলে যায়, তখন এইখানকার যে রাইট অ্যাট্রিয়ামের যে ব্লাড গুলা সেই ব্লাড গুলো আমার রাইট ভেন্ট্রিকলে চলে আসে এবং অ্যাট্রিয়ামের যে প্রেশার সেই অ্যাট্রিয়ামের প্রেশারটা আবার ফল করে। ঠিক আছে, এই ওয়েভটুকুকে আমরা বলি হচ্ছে ওয়াই ডিসেন্ট। ঠিক আছে, তাহলে ওয়াই ডিসেন্ট বলতে কি বোঝাচ্ছে? ওয়াই ডিসেন্ট বলতে হচ্ছে এমটিং, এমটিং অফ দি অ্যাট্রিয়াম। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবো কিভাবে, এখানে ওয়াই আছে, এমটিং এও ওয়াই আছে। ঠিক আছে, তাহলে ওভারঅল যে জিনিসটা আমাদের দাঁড়াইলো সেটা হচ্ছে যে জুগুলার ভেনাস প্রেসারের ওয়েভ হচ্ছে কয়টা? ওয়েভ হচ্ছে পাঁচটা: এ ওয়েভ, সি ওয়েভ, এক্স ওয়েভ, ভি ওয়েভ এবং ওয়াই ওয়েভ। ঠিক আছে, এতে কি করে? এ ফর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, সি ফর ক্লোজার অফ দি ট্রাইকাসপিড ভালভ, এক্স ফর রিল্যাক্সেশন অফ দি অ্যাট্রিয়াম, ভি ফর ভেনাস ফিলিং অফ দি অ্যাট্রিয়াম এবং ওয়াই ফর এমটিং অফ দি অ্যাট্রিয়াম। ঠিক আছে, এটা সব কিছু কিন্তু আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামের কথা আমরা বলতেছি, যেহেতু জেবিপি রাইট অ্যাট্রিয়ামে দেখা হয়। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে হুইচ অফ দ্য ফলোইং লিড উইল লিড টু দ্য ওয়াই ডিসেন্ট অন দ্য ওয়েভ ফ্রন্ট। তাহলে আমরা জানি ওয়াই ডিসেন্ট হচ্ছে কি, এমটিং অফ দি রাইট অ্যাট্রিয়াম। তাহলে এখানে আমাদের অপশন বি আছে যে এমটিং অফ দি রাইট অ্যাট্রিয়াম হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে বি, এমটিং অফ দি রাইট অ্যাট্রিয়াম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে কি চাইছে? যে এ 72 year old 72-year-old woman is admitted to the acute surgical unit with profuse vomiting. After admission, blood test of the following: sodium 131 millimole, পটাশিয়াম হচ্ছে 2.2 মিলিমোল, ইউরিয়া 3.1, ক্রিয়েটিনিন 56 এবং গ্লুকোজ হচ্ছে 43। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইসিজি ফিচার্স ইজ মোস্ট লাইকলি টু বি সিন? আমরা বুঝতে পারতেছি যে এখানে কি পটাশিয়ামের নর্মাল লেভেল হচ্ছে 3.5, তাই তো? তাহলে এখানে হচ্ছে যেহেতু 2.2 দেওয়া আছে, সুতরাং এটা হচ্ছে হাইপোক্যালিমিয়া বোঝাচ্ছে। তাহলে হাইপোক্যালিমিয়াতে কি কি, ইসিজিতে কি কি চেঞ্জ হয়, এটা আমরা একদম হচ্ছে মুখস্থ পড়া। আমরা একটু দেখি যে হাইপোক্যালিমিয়াতে ইসিজিতে কি কি চেঞ্জ হয়। না, তাহলে হাইপোক্যালিমিয়া ইসিজিতে কি কি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে প্রিয়ার ইন্টারভাল ইজ লেংদেন বা প্রলং প্রিয়ার ইন্টারভাল, এসটি সেগমেন্টটা ডিপ্রেসড হয়, টি ওয়েভ ইনভার্টেড হয় এবং একটা প্রমিনেন্ট ইউ ওয়েভ ইজ সিন, এই প্রমিনেন্ট ইউ ওয়েভ দেখা যায় এবং ট্রু কিউটি ইন্টারভাল রিমেইনস নর্মাল। তাহলে হাইপোক্যালিমিয়াতে ইসিজিতে কি কি চেঞ্জ হবে? পিআর ইন্টারভাল প্রলং হবে, এসটি সেগমেন্ট ডিপ্রেসড হবে, টি ওয়েভ ইজ ইনভার্টেড, এ প্রমিনেন্ট ইউ ওয়েভ ইজ সিন এবং কিউটি ইন্টারভাল তার নর্মালি থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে কোশ্চেনে কি কি অপশন ছিল, যে ব্রড এন্ড স্লাট কিউআরএস কমপ্লেক্স, আমরা দেখলাম যে আসলে কিউআরএস কমপ্লেক্সের কোনো চেঞ্জ হয় না। পিআর ইন্টারভাল ইজ প্রলং, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার, যে পিআর ইন্টারভালটা কি হয়, হাইপোক্যালিমিয়াতে প্রলংড হয়। কিউআরএস ইন্টারভাল ইজ ওয়াইডেন্ড না, কিউআরএস ইন্টারভাল কোনো চেঞ্জ হয় না। যে ওয়েভ না, আমরা প্রমিনেন্ট ইউ ওয়েভ পাই এবং ভেরি টল স্ল্যান্ডার টি ওয়েভ না, ভেরি টল স্ল্যান্ডার টি ওয়েভ পাওয়া যাচ্ছে হচ্ছে হাইপার ক্যালিমিয়াতে। হাইপোক্যালিমিয়াতে আমরা ইনভার্টেড টি ওয়েভ পাই। ঠিক আছে, তাহলে এরপরে আসেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, রেনাল ফিজিওলজি থেকে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং হরমোন হ্যাজ নো রোল অন কিডনি?
তাহলে এইটা তো আসলে হচ্ছে মানে জ্ঞানমূলক পড়া। আসলে আমরা জানি যে 125 ডাইহাইড্রক্সি কোলিক অ্যাসিড হচ্ছে কি অ্যাক্টিভেটেড ভিটামিন ডি। এইটা আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, সেই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে এই প্যারাথাইরয়েড হরমোনকে হেল্প করে টু রিঅ্যাবজর্ব দ্য ক্যালসিয়াম। অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড, এটাও কিডনির উপর রোল আছে। এটা হচ্ছে অ্যাট্রিয়াম রাইট, মানে অ্যাট্রিয়ামের যে স্ট্রেস রিসেপ্টর, সেই স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেট হলে এই অ্যাট্রিয়াম থেকে এই অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইডটা রিলিজ হয়, এবং এটা আলটিমেটলি কালেক্টিং ডাক্টে গিয়ে নাট্রিউরিসিস করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে কমায় দেয় এবং নাট্রিউরিসিস করে। এর জন্য এটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরিক পেপটাইড। সুতরাং এটাও কিডনির উপর ফাংশন আছে। এডিএইচ, আমরা জানি এডিএইচ কি করে, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং ডাক্টে কি করে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। আর প্যারাথাইরয়েড হরমোন তো আমরা জানি, প্যারাথাইরয়েড হরমোনের কিডনিতে রোল কি, এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হচ্ছে আহ, কি বলে, ভিটামিনকে অ্যাক্টিভেট করতে হেল্প করে, এবং একই সাথে ফসফেটকে ফসফেট এক্সক্রেশনে হেল্প করে, এবং একই সাথে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে যেটার কোনো মানে কিডনিতে যেই হরমোনটার কোনো রোল নাই সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড হরমোনের কিডনিতে কিন্তু আসলে কোনো রোল নাই। থাইরয়েড হরমোন মেইনলি মেটাবলিক হরমোন, এবং এটা বডির মেটাবলিজমে হেল্প করে। তাহলে এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে অপশন ই, T3 এবং T4। এরপরে আসলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি যে ইন দ্য প্রেজেন্স অফ ভেসোপ্রেসিন, vasopressin, the greatest fraction of the filtered water is absorbed in the, তাহলে কোথায়, মানে ভেসোপ্রেসিনের প্রেজেন্সে কোন রেনাল টিউবুলের ঠিক কোথায় সবচেয়ে বেশি পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এখন আমরা জানি ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে মূলত দুই ধরনের। আমরা যদি বলতে চাই তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন এটা মোটামুটি 60 থেকে 70% হচ্ছে, মানে যে টোটাল যে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা টোটাল যে ওয়াটার ফিল্ট্রেশন হয়, সেই ফিল্ট্রেশনের প্রায় 60 থেকে 70% ওয়াটারই হচ্ছে কি আমার প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলে রিঅ্যাবজর্পশন হয়। ঠিক আছে, এই যে এই রিঅ্যাবজর্পশনটা 60 থেকে 70% ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন, এটা কিন্তু কোনো হরমোনের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে অব্লিগেটরি, মানে এটা আইসো অসমোটিক প্রেসারের কারণে যখন সলিউট গুলা আমাদের গ্লুকোজ সোডিয়াম এগুলো যখন অ্যাবজর্ব হয়, সেই সলিউট গুলোর সাথেই আইসোটনিক্যালি এই ওয়াটারটা রিঅ্যাবজর্ব হয়। ঠিক আছে, এটার উপর আসলে কোনো হরমোনের ভূমিকা নাই। সুতরাং যদি বডিতে এডিএইচ এর পরিমাণ বেশি থাকুক বা না থাকুক, এডিএইচ প্রেজেন্স থাকুক অথবা অ্যাবসেন্ট থাকুক, এই অব্লিগেটরি যে ওয়াটার রিঅ্যাবজর্পশন এটা কিন্তু হবেই। এবং এটা কোথায় ঘটে? এটা পিসিটিতে ঘটে। আরেকটা আছে হচ্ছে ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন। এই ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হচ্ছে আমার ডিপেন্ড করে হচ্ছে এডিএইচ এর উপর। ঠিক আছে, এই ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশনটা ডিপেন্ড করে হচ্ছে এডিএইচ এর উপর। এটা মোর অর লেস 5%। ঠিক আছে, বডিতে যখন এডিএইচ প্রেজেন্ট থাকবে তখন নেফ্রনের যে কালেক্টিং ডাক্ট, সেই কালেক্টিং ডাক্টে একটা চ্যানেল ওপেন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকোয়াপোরিন 2। অ্যাকোয়াপোরিন 2, তাহলে কালেক্টিং ডাক্টের যে প্রিন্সিপাল সেল থাকে, সেই প্রিন্সিপাল সেলে একটা চ্যানেল ওপেন হয়, সেটা হচ্ছে অ্যাকোয়াপোরিন 2, এবং এই অ্যাকোয়াপোরিন 2 এর মাধ্যমে কিন্তু আমাদের কালেক্টিং ডাক্ট থেকে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয় বডিতে। তাহলে এই যে রিঅ্যাবজর্পশন, এটাকে বলা হয় হচ্ছে ফ্যাকাল্টেটিভ, এটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। তাহলে এই ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশনটা আসলে এডিএইচ এর প্রেজেন্সের উপর ডিপেন্ড করে, কিন্তু অব্লিগেটরি কিন্তু প্রেজেন্স এবং অ্যাবসেন্স, মানে প্রেজেন্স অথবা অ্যাবসেন্ট উপর ডিপেন্ড করে না, এটা অব্লিগেট, এটা হবেই। সুতরাং যদি আপনাকে এই কোশ্চেনটা বলে যে ইন দ্য প্রেজেন্স অফ ভেসোপ্রেসিন দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ ফিল্টার্ড ওয়াটার ইজ অ্যাবজর্ব, তাহলে ভেসোপ্রেসিন প্রেজেন্ট থাকুক অথবা না থাকুক, সবচেয়ে বেশি পরিমাণে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে সেটা কোথায়? সেটা হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন প্রায় 60 থেকে 70%। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে কিন্তু আসলে কনফিউজ হওয়া যাবে না। ভেসোপ্রেসিন প্রেজেন্ট থাকুক অথবা অ্যাবসেন্ট থাকুক, সবচেয়ে বেশি পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে কোথায়? সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে, এবং এটাকে বলা হয় হচ্ছে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে এ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখেন এখানে যে এক্সপ্লেনেশনটা দেখেন যে অ্যাবাউট 60 to 70% ফিল্টার সলিউট অ্যান্ড ওয়াটার ইজ রিঅ্যাবজর্ব ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল ওয়েদার ভেসোপ্রেসিন ইজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট বিকজ ইট হ্যাজ নো রোল ইন পিসিটি। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন যে এ 23 ইয়ার। এডিএইচ এর প্রেজেন্সে ফ্যাকাল্টেটিভ যে অ্যাবজর্পশন ওটা কর্টিক্যাল না মেডুলারি কালেক্টিং ডাক্টে হবে? ওই জায়গায় কালেক্টিং ডাক্টের কর্টিক্যাল মেডুলারি দুটো অপশনের দুইটা ছিল।
কোনটাতে হয়, নাকি দুইটাতে? ভাইয়া দুইটাতেই হবে ভাইয়া, আচ্ছা দুইটাতেই আচ্ছা। হবে। দুইটাতে সম্মিলিত ভাবে আপনি কালেক্টিং ডাক্ট বলবেন যে কালেক্টিং ডাক্টে হবে, হবে আলটিমেটলি দুইটাতেই। আচ্ছা। আচ্ছা এরপরে আসেন যে এ 23-year-old is stabbed in the groin and develops hypovolemic shock. What is the most likely findings of analysis of his urine? তাহলে এখানে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে পেশেন্ট হাইপোভলিমিক শকে আছে, ঠিক আছে, পেশেন্টের যে বডিতে আমাদের ফ্লুইডের যে পরিমাণ সেটা কি কমে গেছে, তাহলে বডি স্বাভাবিকভাবেই চাইবে কি বেশি বেশি করে ফ্লুইডটা ধরে রাখতে, তাই তো? তাহলে এখন এই হাইপোভলিউমিক শকে আমাদের যেই হচ্ছে মেকানিজম গুলো অ্যাক্টিভেট হয় সেগুলো কি? আমরা জানি যে প্রথমত যেটা অ্যাক্টিভেট সেটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, ঠিক না? এই সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হলে আমাদের শরীরে কিন্তু সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়, এটা একটা ফ্যাক্ট, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়। এবং একই সাথে যেহেতু বডিতে হচ্ছে হাইপোভলিউমিয়া আছে, কিডনিতে আমার পারফিউশন কমে যাবে, কিডনিতে পারফিউশন কমে যাওয়ার কারণে আরেকটা যে মেকানিজম অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে কি রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন, তাই তো? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এই রেনিন অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন মেকানিজমের কারণেও কিন্তু বডি কি করবে বেশি বেশি করে আমার হচ্ছে সোডিয়াম এবং কি ওয়াটার ধরে রাখবে যাতে ভলিউমটা মেনটেন করতে পারে, ঠিক আছে? একই সাথে হাইপোভলিউমিয়াতে আরেকটা হরমোন রিলিজ হবে সেটা হচ্ছে কি এই যে এডিএইচ, ঠিক আছে? এই এডিএইচ কি করবে, এই এডিএইচ কিন্তু আবার অনলি ওয়াটার ধরে রাখবে, তাই তো? এডিএইচ কিন্তু মানে সোডিয়ামের উপর কোনো রোল নাই, এ কি করে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। তাহলে আলটিমেটলি আপনি যদি ওভারঅল চিন্তা করেন তাহলে দেখবেন যে হাইপোভলিউমিয়াতে কি হচ্ছে, সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, এবং একই সাথে যদি ওয়াটারটাও কিন্তু এক্সট্রা ভাবে ওয়াটারও কিন্তু রিঅ্যাবজর্পশন হচ্ছে উইদাউট সোডিয়াম বাই দ্য ইফেক্ট অফ এডিএইচ, ঠিক আছে? এখন এই ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হচ্ছে কালেক্টিং ডাক্ট থেকে, কালেক্টিং ডাক্টে যখন শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে তখন আমাদের যেই ইউরিন গ্লোমেরুলার ফিল্টার থেকে এই ওয়াটার রিঅ্যাবজর্পশন এবং ওয়াটার এবং সলিউটস মানে সোডিয়াম এগুলো রিঅ্যাবজর্পশন হওয়ার পর আমাদের যে ফাইনাল প্রোডাক্ট ইউরিনটা তৈরি হবে সেই ইউরিনটাতে কিন্তু আলটিমেটলি ওয়াটারের পরিমাণটা একটু কম থাকবে, এবং আমাদের যেই হচ্ছে মেটাবোলাইটস বলেন বা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট বলেন ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড, ঠিক আছে, এইগুলার তুলনামূলক পার্সেন্টেজটা বেশি থাকে, যার কারণে এই যে হাইপোভলিমিক শকে যে ইউরিনটা তৈরি হয় সেই ইউরিনটার কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যায়, যখন আপনার ওয়াটারের তুলনায় এই সলিউট গুলা ইউরিনে বেশি থাকবে তখনই ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কি হবে বেড়ে যাবে। তাহলে হাইপোভলিমিক শকে আলটিমেটলি যেই কাজটা হয় সেটা হচ্ছে বডি বেশি বেশি করে সোডিয়াম এবং ওয়াটার ধরে রাখে, এবং এই কারণে আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়, এবং এই কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হওয়ার কারণেই হচ্ছে কি হয় ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যায়। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আসলে বুঝতে পারতেছেন যে এই প্রশ্নের উত্তরটা হবে কি যে ইনক্রিজ স্পেসিফিক গ্র্যাভিটি অফ দি ইউরিন, ঠিক না? তাহলে হাইপোভলিমিক শকে থাকা একটা পেশেন্টের ইউরিন হবে কি কনসেন্ট্রেটেড ইউরিন, এবং আমরা যদি সেটার স্পেসিফিক গ্র্যাভিটিটা চেক করি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কি পাবো বেশি পাবো। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে এটাই যে স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি থাকবে। আচ্ছা এরপরে পরের কোশ্চেনটাতে আসেন যে ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন সিস্টেম হুইচ ওয়ান ইজ ফলস? তাহলে গ্লোমেরুলার ফিল্টার সিস্টেমে হুইচ ওয়ান ইজ ফলস, তাহলে আমরা দেখি যে কি কি অপশনে কি কি আছে, যে বেজাল লেমিনা অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি অ্যান্ড পোরোসাইট ডাজ নট ফিউজ। আচ্ছা এটা আমরা একটু পরে দেখতেছি, দেখি এটা মনে হচ্ছে ফলস। দ্য ক্যাপিলারি হ্যাজ ফেনেস্ট্রেশন অর পোর্স বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেলস। তাহলে এন্ডোথেলিয়াল সেলসে কিন্তু আমরা জানি যে কি থাকে, ক্যাপিলারিতে এন্ডোথেলিয়াল সেল থাকে, সেই এন্ডোথেলিয়াল সেলে কিন্তু ফেনেস্ট্রেট থাকে। তারপরে পোডোসাইট প্রসেসেস ইন্টারডিজিটেড, আমরা জেনে থাকবো হয়তো বা যে এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে গ্লোমেরুলার ডোমেন্স ক্যাপসুলে যে পোডোসাইট গুলো থাকে সেই পোডোসাইট গুলো কিন্তু ইন্টার ডিজিটেড অবস্থায় থাকে, মানে এটা যদি একটা পোডোসাইটের যদি ইয়ে হয় এটা আরেকটা পোডোসাইট এইভাবে করে থাকে, যার কারণে এইখানে যে গ্যাপ গুলা তৈরি হয় এই গ্যাপ গুলাকে বলা হয় হচ্ছে ফিল্ট্রেশন স্লিট, এবং এই গ্যাপ গুলা দিয়ে আলটিমেটলি আমাদের যে ফিল্ট্রেট গুলা সেই ফিল্ট্রেট গুলা ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে যায়। সুতরাং এই অপশনটাও ট্রু যে পোডোসাইট প্রসেসেস ইন্টার ডিজিটেড। তারপরে ইলেকট্রিক্যাল চার্জ অফ দি মেমব্রেন ডিটারমাইন্স দ্য নেচার অফ ফিল্ট্রেশন, হ্যাঁ এটাও ট্রু।
আমরা জানি যে গ্লোমেরুলার যে ক্যাপিলারি বা এই ফিল্ট্রেশন স্লিট গুলো আছে বা যে পোর্স গুলো আছে, এগুলা কিন্তু নেগেটিভ চার্জ গুলাকে আলটিমেটলি কি করে, রিপেল করে, তাই তো? সুতরাং যদি কোনো পজিটিভ যে হচ্ছে নেগেটিভ যদি কোনো হচ্ছে মানে ইয়ে থাকে, কম্পোনেন্ট থাকে, সেটা কিন্তু আলটিমেটলি কি হবে, রিপেলস হবে, ফিল্ট্রেশন হবে না। অন্যদিকে পজিটিভ যে কম্পোনেন্ট গুলো সেগুলো তুলনামূলক ইজিলি ফিল্ট্রেশন হবে। যদিও এখানে একটা সাইজ একটা ম্যাটার, যে আপনার যেই সলিউটটা বা যে কম্পোনেন্টটা ফিল্ট্রেশন হবে সেটার সাইজ কেমন। সাইজ যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে ফিল্ট্রেশন হবে না, ফিল্ট্রেশন কম হবে। যদি ছোট হয় সেক্ষেত্রে ফিল্ট্রেশন হবে। কিন্তু এখানে চার্জও একটা ম্যাটার, যে যদি নেগেটিভ চার্জ হয় সেক্ষেত্রে ইলেকট্রিক্যালি রিপেল করবে এবং ফিল্ট্রেশন কম হবে, আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে ফিল্ট্রেশনটা একটু বেশি হবে। আর মেসেঞ্জিয়াল সেলস অলসো প্লেজ এ রোল। হ্যাঁ, এটা আমরা জানি যে যদি মেসেঞ্জিয়াল সেল কিন্তু কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতে পারে। যদি মেসেঞ্জিয়াল সেল কন্ট্রাক্ট করে, এই যে এটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল, দেখেন এই মেসেঞ্জার সেলগুলো আলটিমেটলি কিন্তু ক্যাপিলারিকে ঘিরে ঘিরে আছে। সুতরাং এই সেলগুলো যদি কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু এই গ্লোমেরুলার ক্যাপিলারি যে ডায়ামিটার সেটা কমে যাবে, জিএফআরটা আলটিমেটলি কমে যাবে। আর যদি রিল্যাক্স করে তাহলে কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারির যে ডায়ামিটার সেটা বেড়ে যায়, ফ্লো, ব্লাড ফ্লো বেড়ে যায়, আলটিমেটলি জিএফআরটা বেড়ে যায়। সুতরাং যেই মেসেঞ্জিয়াল সেলের যে রোল সেটা কিন্তু একটা, মেসেঞ্জিয়াল সেলটা কিন্তু একটা কি রোল প্লে করে। তাইলে যেটা আমাদের একটা অপশন আছে, বেজাল লেমেন অফ দ্য গ্লুমিলার ক্যাপিলারি অ্যান্ড পোরোসাইট ডাজ নট ফিউজ। আমরা যদি এই ছবিটা একটু দেখি, এখানে দেখতে পাবো, দেখেন এইটা হচ্ছে, এই যে দাগটা, এটা হচ্ছে গ্লুমিরুলার ক্যাপিলারির বেসমেন্ট মেমব্রেন। আর এই চারপাশে যেই এই এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার পোডোসাইট। ঠিক আছে? সুতরাং এই পোডোসাইট গুলো আলটিমেটলি এই যে যে বেজাল ল্যামিনা আছে বা বেসমেন্ট মেমব্রেন আছে, বেসমেন্ট মেমব্রেনের সাথে কিন্তু ফিউজ অবস্থায় থাকে। সুতরাং এখানে যেহেতু বলছে যে ডাজ নট ফিউজ, এটাই হবে আমাদের সেই ফলস অ্যান্সার। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে অপশন এ, যে বেজাল ল্যামিনা অফ দি গ্লোমেরুলার ক্যাপিলারি ডাজ নট ফিউজ। আদতে এটা কি হয়, আসলে এটা কি হয়, যেটা ফিউজ হয়, ফিউজ অবস্থায় থাকে। ঠিক আছে? এরপর আসলে হচ্ছে নেক্সট কোশ্চেন, যে হুইচ ওয়ান ইজ নট দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ লুপ ডায়োরেটিক্স। আচ্ছা, আমরা একটু লুপ ডায়োরেটিক্স এর মেকানিজমটা একটু যদি দেখতে চাই, যে লুপ ডায়োরেটিক্স হলে কিভাবে কাজ করে। আমরা জানি লুপ ডায়োরেটিক্স কাজ করে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলিতে, তাই তো? এখানে কি হয়, সোডিয়াম, পটাশিয়াম এবং টু ক্লোরাইড যে চ্যানেলটা আছে সেই টু ক্লোরাইড চ্যানেলকে ইনহিবিট করে। ঠিক আছে? এটা যদি একটা থিক অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলির একটা যদি সেল হয়, তাহলে আমরা এখানে দেখবো যে এখানে একটা চ্যানেল থাকে। এই চ্যানেলটা কি করে, একটা সোডিয়াম, একটা পটাশিয়াম এবং একটা দুইটা ক্লোরাইডকে হচ্ছে রিঅ্যাবজর্ব করে। ঠিক আছে? এখানে যে পটাশিয়ামটা, সেই পটাশিয়ামটা কিন্তু আবার এদিকে একটা চ্যানেল থাকে, সেই চ্যানেল দিয়ে বাইরে বের হয়ে আসে। ঠিক আছে? আর এই যে বেজাল, এটা যদি মানে বেসমেন্ট মেমব্রেন হয়, এখানে একটা আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। ঠিক না? এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে পটাশিয়াম সেলের মধ্যে ঢোকে, আর সোডিয়াম সেল থেকে বাইরে বের হয়ে আসে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনরির একটা সেল, যে সেলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম, পটাশিয়াম এবং টু ক্লোরাইড চ্যানেল থাকে, এবং এই টু ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে একটা সোডিয়াম, একটা পটাশিয়াম এবং দুইটা ক্লোরাইড সেলের মধ্যে ঢোকে। ঠিক আছে? এদিক দিয়ে পটাশিয়াম সেলের মধ্যে ঢুকতেছে, আবার সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সেলের মধ্যে পটাশিয়াম ঢুকতেছে। সেলের মধ্যে এত বেশি পটাশিয়াম হয়ে যায় যে পটাশিয়াম আরেকটা চ্যানেলের মাধ্যমে এদিক দিয়ে ডিফিউজ হয়ে আমাদের যে লুমেন, নেফ্রনের যে লুমেন, সেই লুমেনে চলে আসে। ঠিক আছে? এখন এইখানে যখন অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকবে, তখন এখানে একটা পজিটিভিটির ক্লাউড তৈরি হয়। ঠিক আছে? একটা পজিটিভিটির ক্লাউড তৈরি হয়, এবং এই পজিটিভ ক্লাউডের কারণে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। সেটা হচ্ছে যে প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে আমার ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, যেহেতু পজিটিভ পজিটিভকে রিপেল করে, সুতরাং এই পজিটিভিটির ক্লাউডের কারণে এই ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম আমার প্যারাসেলুলার পাথওয়ে দিয়েও কি হয়, রিঅ্যাবজর্পশন হয়। সুতরাং আমরা যখন লুপ ডায়োরেটিক্স ইউজ করব, আমরা যদি লুপ ডায়োরেটিক্স ইউজ করব তখন কি হবে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ইনহিবিটেড হবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলা কি হবে না, রিঅ্যাবজর্পশন হবে না, এগুলা বডি থেকে বের হয়ে যাবে। সুতরাং হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্লোরিমিয়া এগুলো হবে। একই সাথে যদি এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে পটাশিয়ামের যে ক্লাউডিং, এই পটাশিয়ামের যে পজিটিভ ক্লাউডিং, এই ক্লাউডিংটাও কিন্তু হবে না। যার কারণে এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামও কিন্তু আলটিমেটলি কি হবে না, রিঅ্যাবজর্পশন হবে না। সুতরাং বডি থেকে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম কি হয়ে যাবে,
কমে যাবে বা মানে বডি থেকে বের হয়ে যাবে, এবং আমরা হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া এগুলা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে লুপ ডায়োরেটিক্স এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা এগুলাই পাবো, যে হাইপোন্যাট্রিমিয়া করে, হাইপোক্লোরিমিয়া করে। যেহেতু সোডিয়ামের সাথে ওয়াটারও রিলেটেড, সুতরাং হাইপোন্যাট্রিমিয়া করলে হাইপোভলিমিয়াও হবে, হাইপো হাইপোক্যালিমিয়া হবে, হাইপোম্যাগনেসিয়ামা হবে, হাইপোক্যালসেমিয়া হবে। এবং একই সাথে আমরা জানি যে কি হয়, লুপ ডায়োরেটিক্সে কিন্তু মেটাবলিক অ্যালকালোসিসও হয়। ঠিক আছে, লুপ ডায়ারিসে কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস হয়। আমরা যদি এই ছকটা একটু দেখি, এই যে লুপ ডায়ারিসের সাইড ইফেক্ট দেখেন কি কি দেওয়া আছে, যে মেটাবলিক অ্যালকালোসিস। লুপ ডায়ারিসে কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস হয়। সুতরাং এইখানে যে অপশনটা, একটা অপশন আছে সেটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া। এই হাইপার ক্যালসেমিয়া কিন্তু লুপ ডায়ারিটিসের অ্যাডভার্স ইফেক্ট না। এই হাইপার ক্যালসেমিয়া হচ্ছে থায়াজাইড ডায়ারিটিসের হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। থায়াজাইড ডায়ারিটিস কি করে, এই হাইপো ক্যালসিউরিয়া করে। তার মানে কি, ইউরিনের মাধ্যমে যে ইউরিনের মধ্যে দিয়ে যে ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে কমাই দিয়ে হাইপো ক্যালসিউরিয়া করে, যার কারণে বডিতে ক্যালসিয়ামের রিটেনশন হয় এবং হাইপার ক্যালসিমিয়া হয়। সুতরাং এইখানে বাকি সবগুলাই আমার লুপ ডায়োরেটিক্স এর অ্যাডভার্স ইফেক্ট, শুধুমাত্র এই হাইপার ক্যালসিমিয়াটা হচ্ছে আমার থায়াজাইড ডায়োরেটিক্স এর অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, তাহলে এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে এই থায়াজাইড হাইপার ক্যালসিমিয়া বা অপশন ডি। এরপরে আসেন হচ্ছে নেক্সট কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং সেলস অ্যাক্ট এজ এ কেমোরিসেপ্টর। তো এটা আমরা জানি যে জাক্সটা গ্লোমেরুলার যে অ্যাপারেটাস আছে, এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের মধ্যে আমরা জানি যে তিন ধরনের কম্পোনেন্ট থাকে। জাক্সটা গ্লোমেরুলার যে অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাসের মধ্যে তিন ধরনের কম্পোনেন্ট থাকে। সেগুলা কি কি, একটা হচ্ছে হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল এবং এই ম্যাকুলা ডেন্সা। এই জাক্সটা গ্লোমেরুলার সেলের কাজটা কি, জাক্সটা গ্লোমেরুলার সেল হচ্ছে নেগেটিভ ব্যারো রিসেপ্টর হিসেবে কাজ করে। যখনই এই অ্যাফারেন্ট আর্টারিওলের প্রেশারটা কমে যায়, তখনই এই জাক্সটা গ্লোমেরুলার সেলটা স্টিমুলেটেড হয়। এবং এই জাক্সটা গ্লোমেরুলার সেলের মধ্যে কি থাকে, সেলের মধ্যে থাকে হচ্ছে গ্র্যানিউল, এবং এই গ্র্যানিউলের মধ্যে রেনিনটা স্টোর অবস্থায় থাকে। সুতরাং যখনই এই জাক্সটা গ্লোমেরুলার সেলটা স্টিমুলেটেড হবে, তখনই হচ্ছে এই মানে গ্র্যানিউল গুলা থেকে রেনিন রিলিজ হবে। তাহলে রেনিন রিলিজ করে কে, এই জাক্সটা গ্লোমেরুলার সেল। ঠিক আছে, এর জন্য জাক্সটা গ্লোমেরুলার সেলের আরেকটা নাম হচ্ছে গ্র্যানুলার সেল বা হচ্ছে নেগেটিভ ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, এবং তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা। এই ম্যাকুলা ডেন্সাটা কোথায় থাকে, এই ম্যাকুলা ডেন্সাটা থাকে হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবিউলে। ডিস্টাল কনভোলেট টিউবিউলের যে এপিথেলিয়াম, সেই এপিথেলিয়াম গুলা কিছুটা মডিফাইড হয়ে হচ্ছে ম্যাকুলা ডেন্সা তৈরি করে। এই ম্যাকুলা ডেন্সার কাজ কি, ম্যাকুলা ডেন্সা হচ্ছে এই যে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, যেটা পিসিটি হয়ে লুপ অফ হেনলি হয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবুল পর্যন্ত পৌঁছাবে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটে সোডিয়ামের যে অ্যামাউন্টটা, সেই সোডিয়ামের অ্যামাউন্টটা সেন্স করে হচ্ছে ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে, তাহলে ম্যাকুলা ডেন্সাকে বলা হয় হচ্ছে সোডিয়াম সেন্সর। সে যখন দেখে যে এই ডিসিটিতে সোডিয়াম কম, তার মানে সে ধরে নেয় বডিতে, টোটাল বডিতে আমার সোডিয়াম কম, তার মানে টোটাল বডিতে আমার হাইপোভলিউমিয়া। ঠিক আছে, তখন সে এই রেনিন সেলকে সিগন্যাল পাঠায়, সরি, এই জাক্সটা গ্লোমেরুলার সেলকে সিগন্যাল পাঠায় এবং রেনিন সিক্রেশন হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মানে কেমিক্যাল, সোডিয়াম হচ্ছে একটা কেমিক্যাল এবং এই কেমিক্যালকে সেন্স করে হচ্ছে ম্যাকুলা ডেন্সা। সুতরাং এটাকে, এই ধরনের ফাংশনকে আমরা বলি হচ্ছে কি কেমো রিসেপ্টর। ঠিক না, আমরা জানি যে ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, মেকানো রিসেপ্টর এগুলো আছে। তো ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে প্রেসার সেন্স করে যে ধরনের রিসেপ্টর গুলো, সেগুলো হচ্ছে ব্যারো রিসেপ্টর। আর কেমিক্যাল সেন্স করে যেসব রিসেপ্টর গুলা, সেগুলো হচ্ছে কেমো রিসেপ্টর। ঠিক আছে, তাহলে ম্যাকুলা ডেন্সাটা হচ্ছে আমাদের কেমো রিসেপ্টর। ঠিক আছে, তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনে দেখেন ম্যাকুলা ডেন্সা আছে অপশনে। সুতরাং এইটা হবে হচ্ছে অ্যান্সার। বাকি এরা কিন্তু কেউই হচ্ছে কি কেমিক্যাল সেন্স করে না। ঠিক আছে, এরা হচ্ছে ম্যাকুলা ডেন্সাটাই হচ্ছে কি আমার কেমিক্যাল সেন্স করে, এর জন্য এটাকে আমরা কেমো রিসেপ্টর বলতে পারি, যেটা অ্যাক্ট অ্যাজ কেমো রিসেপ্টর। ঠিক আছে, এর পরের কোশ্চেনে চলে যাই, বডি ফ্লুইড। সেটা হচ্ছে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড অ্যাজ কম্পেয়ার্ড উইথ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আমি প্রথমে বলেছিলাম যে এই ধরনের কোশ্চেনে আপনার প্রশ্নে প্রথম যেই অপশন, মানে প্রথম যে অপশনটা, মানে প্রথম যেই জিনিসটার কথা বলবে, সেইটাকে ট্রু ধরে আমাদের, মানে সেটার জন্য ট্রু স্টেম গুলো হচ্ছে আমাদেরকে মানে অ্যান্সার হিসেবে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডের ক্ষেত্রে যেটা সত্যি সেটাই হবে হচ্ছে আমাদের উত্তর।
ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি স্টেমে কি কি বলছে, যে হ্যাজ লোয়ার টনিসিটি। তাহলে আমরা জানি যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডের কিন্তু টনিসিটি কিন্তু সেম, অসমোলারিটি কিন্তু সেম, ঠিক আছে। আলটিমেটলি এরা কিন্তু একটা অসমোটিক ইকুইলিব্রিয়ামে থাকে, সুতরাং এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি হবে সেম, টনিসিটি হবে সেম, লোয়ার টনিসিটি হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, হ্যাজ গ্রেটার ভলিউম। এখন আমরা জানি যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন ফ্লুইডটা, সেটা থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আমরা জানি যে একটা নর্মাল, মানে নর্মাল 70, নর্মাল একটা অ্যাডাল্ট পার্সনের 60% হচ্ছে ফ্লুইড, বডি ওয়েটের প্রায় 60% ফ্লুইড। এই 60%-এর মধ্যে কিন্তু প্রায় 40% হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সুতরাং ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে বেশি, এক্সট্রাসেলুলার ফ্লুইডের গ্রেটার ভলিউম হওয়ার কোনো সুযোগ নাই। কন্টেন্স লেস ক্লোরাইড। আমরা যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডের কম্পোনেন্ট গুলার সম্পর্কে ধারণা রাখি, তাহলে আমরা বলতে পারি যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ কি থাকে, বেশি থাকে। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে থাকে কি, পটাশিয়ামের পরিমাণ বেশি। সুতরাং এক্সট্রাসেলুলার ফ্লুইড কন্টেন্স লেস ক্লোরাইড, এটা কিন্তু সত্যি হওয়ার কোনো সুযোগ নাই। ইজ রিলেটিভলি রিচ ইন গ্লুকোজ। আচ্ছা, এটা একটু আমাদের যে দেখতে হবে যে রিলেটিভলি রিচ ইন গ্লুকোজ কিনা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন এটা যদি হচ্ছে আমার একটা ভেসেল হয়, ঠিক আছে, আর এটা যদি একটা সেল হয়, তাহলে এই সেলের মধ্যে হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড আছে, আরে ভেসেল বলেন বা এই যে এই জায়গাগুলোতে আছে হচ্ছে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইড, তাই তো। এখন এই ব্লাডের মাধ্যমে আমার যে গ্লুকোজটা আসতেছে, সেই গ্লুকোজটা কিন্তু এখানে ডিফিউজ হয়ে এইখানে আসতেছে, এই এক্সট্রাসেলুলার যে কম্পোনেন্ট বা কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে আসতেছে, এখান থেকে ডিফিউজ হয়ে আবার সেলের মধ্যে ঢুকতেছে। তার মানে এইখানেও গ্লুকোজ আছে এবং এইখানেও গ্লুকোজ, ইন্ট্রাসেলুলারলিও গ্লুকোজ কি ঢুকতেছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে। কিন্তু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে গ্লুকোজ গিয়ে কিন্তু ওইখানে গ্লুকোজ বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এই গ্লুকোজ গুলো আলটিমেটলি হচ্ছে কি রেসপিরেটরি চেনে চলে যায়, মানে মানে কি বলে, হচ্ছে শক্তি উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে চলে যায়, এবং সেখান থেকে গ্লুকোজ গুলা ব্যবহার করে সেলগুলা কিন্তু কি তৈরি করে, আমার এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে। সুতরাং এইখানে গ্লুকোজ, যে পরিমাণ গ্লুকোজ থাকবে, এই ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে কিন্তু সেই পরিমাণ গ্লুকোজ থাকবে না, ঠিক আছে। যদিও গ্লুকোজ এখান থেকে ডিফিউজ হয়ে এখানে আসবে, কিন্তু সেলের মধ্যে গ্লুকোজ যাওয়ার পরে কিন্তু সেই গ্লুকোজটা ইউজ হয়ে যাবে। এখানে আলটিমেটলি ইন্ট্রাসেলুলার ফ্লুইডে হবে কি গ্লুকোজ কমে যাবে, এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু আপনি যদি চিন্তা করেন কনসেন্ট্রেশনের ব্যাপারে, তাহলে কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু গ্লুকোজটা কি থাকে, বেশি থাকে, ঠিক আছে। আর তারপরের অপশন, তারপরের স্টেমটা দেখেন যে কন্টেন্স মোর অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এক্সট্রাসেলুলার ফ্লুইডে অ্যামাইনো অ্যাসিড বেশি নাকি ইন্ট্রাসেলুলার ফ্লুইডে অ্যামাইনো অ্যাসিড বেশি? আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি প্রোটিনের একটা বিল্ডিং ব্লক, এবং প্রোটিন তৈরি হয় কোথায়, সেলের মধ্যে। রাইবোজোম হচ্ছে, রাইবোজোম এমআরএনএ কে ইয়ে করে ট্রান্সলেশন করে অ্যামাইনো অ্যাসিডের যে বিল্ডিং, মানে অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি করে, এভাবে করে আলটিমেটলি প্রোটিনটা তৈরি হয়, ঠিক আছে। সুতরাং প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড কোথায় বেশি, এটা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে এটা আসলে কি ইন্ট্রাসেলুলারলি বেশি, কারণ সেখানে আলটিমেটলি এই অ্যামাইনো অ্যাসিড গুলা কি তৈরি হচ্ছে, রাইবোজোম এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনকে কি করতেছে, তৈরি করতেছে। সুতরাং আমাদের যেই হচ্ছে কোশ্চেনটা, যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে কোনটা বেশি থাকবে, রিলেটিভলি রিচ ইন গ্লুকোজ, ঠিক আছে, এইটা হবে আমাদের প্রশ্নের উত্তর। কন্টেন্স মোর অ্যামাইনো অ্যাসিড, এটা ফলস, কারণ অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আমরা এক্ষুনি দেখলাম। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে অপশন ডি, যে রিচ ইন গ্লুকোজ। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ছক, যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে পার্থক্য দেখেন কি কি থাকে। ইন্টারসেলুলার ফ্লুইডে কি কি বেশি থাকে, ইন্টারসেলুলার ফ্লুইডে থাকে হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এগুলো বেশি থাকে। তারপর হচ্ছে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে, যেহেতু প্রোটিন ওখানে তৈরি হয়, সুতরাং প্রোটিন কন্টেন্ট বেশি থাকবে, এটা স্বাভাবিক। গ্লুকোজ কিন্তু কম থাকে, ঠিক আছে। এবং যেহেতু গ্লুকোজটা ব্যবহার করার ফলে ওইখানে হচ্ছে রেসপিরেশন হয়, ইন্টারনাল রেসপিরেশন, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সুতরাং ওখানে কিন্তু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে, বেশি হবে, ঠিক আছে। আর অন্যদিকে অক্সিজেন যেহেতু ব্যবহার হয়ে যাচ্ছে সেলের মধ্যে প্রবেশ করার পর, সুতরাং অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কিন্তু ইন্ট্রাসেলুলারলি কম থাকবে, এক্সট্রাসেলুলারলি বেশি থাকবে। আচ্ছা, এরপরে আসেন আমরা তার পরের কোশ্চেনে যাই, যে হুইচ ইজ ফলস রিগার্ডিং প্লাজমা সোডিয়াম, ফল ইন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন। তাহলে কখন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমবে, এটা হচ্ছে আমাদের এখানে জানতে চাইছে। দ্য রেজাল্টস ফ্রম এক্সেসিভ প্রোডাকশন অফ এডিএইচ, তাই না। তাহলে এডিএইচ যখন বেশি তৈরি হয় তখন কি হয়, তখন সেলের মধ্যে
মানে নেফ্রনের কালেক্টিং ডাক দিয়ে আমরা বললাম যে ওয়াটার বেশি বেশি রিঅ্যাবজর্পশন হবে। এডিএইচ কিন্তু শুধুমাত্র প্লেন ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, কোনো রকম সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে না। তাহলে যখন বডিতে বেশি বেশি করে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, তখন কিন্তু আলটিমেটলি বডিতে কি হবে, সোডিয়ামের যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু কমে যাবে, তাই তো? যার কারণে এটা কিন্তু আসলে ট্রু, এটা কিন্তু ফলস না যে এক্সেসিভ এডিএস প্রোডাকশনের কারণে কিন্তু ফল ইন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, এটা ট্রু। সুতরাং আমাদের যেহেতু অ্যান্সারে ফলস এসে, এটা উত্তর হবে না। এরপরটা আসেন ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ফ্লুইড ভলিউম। তাহলে ফল ইন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড ভলিউমকে বাড়ায়? আমরা একটু দেখি আসলে বাড়ায় কিনা। আচ্ছা, যখনই দেখেন বলছে যে ফল ইন প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন, তাহলে এটা যদি একটা সেল হয়, এই সেলের মধ্যে কিন্তু কি থাকবে, ফ্লুইড থাকবে, যেটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড। এই সেলের বাইরে ফ্লুইড থাকবে, সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন এই এক্সট্রা সেলুলার ফ্লুইডে যদি সোডিয়ামের পরিমাণটা, কনসেন্ট্রেশনটা কমে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে কি হবে, অসমোলারিটিটাও কমে যাবে। ঠিক আছে, অসমোলারিটিটা কমে যাবে। তাহলে যখন এখানে অসমোলারিটি কমবে, তখন আলটিমেটলি অসমোটিক ইকুইলিব্রিয়ামের জন্য আলটিমেটলি কি হবে, এখান থেকে ফ্লুইডটা বা ওয়াটারটা ডিফিউজ হয়ে কিন্তু এখানে আসবে, ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে আসবে। তখন ইন্ট্রাসেলুলার যে ফ্লুইডের যে ভলিউম, সেই ভলিউমটা কিন্তু কি হবে, একটু বেড়ে যাবে। মানে আলটিমেটলি দুইটার মধ্যে অসমোটিক ইকুইলিব্রিয়াম আনার জন্য, এইখানে যেহেতু আমার অসমোলারিটি একটু বেশি হয়ে গেছে, এখানে যেহেতু অসমোলারিটিটা কমে গেছে, অসমোটিক ইকুইলিব্রিয়াম করার জন্য এখান থেকে ফ্লুইডটা শিফট হয়ে হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে চলে আসবে, এবং আলটিমেটলি এখানে ফ্লুইডের যে ভলিউমটা একটু বাড়বে। সুতরাং আমরা বলতে পারি যে হচ্ছে যে ইন্ট্রাসেলুলার যে ফ্লুইড ভলিউম, সেটা কিন্তু বাড়বে। আচ্ছা, অকার্স ইন পিপল এঙ্গেজ ইন হার্ড ওয়ার্ক এন্ড ফিজিক্যাল ওয়ার্ক ইন হট হিউমিড ক্লাইমেটস। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ যদি অনেক বেশি পরিমাণে আমার হচ্ছে মানে হট হিউমিড ক্লাইমেটে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আমাদের সুইটিং হবে। সুইটিং হয়ে আমাদের ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশনে রাস অ্যাক্টিভেট হয়, এডিএইচ অ্যাক্টিভেট হয়, বেশি বেশি করে ওয়াটার হচ্ছে আমাদের রিঅ্যাবজর্পশন হবে। ওয়াটার বেশি রিঅ্যাবজর্পশনে আলটিমেটলি সোডিয়ামের কনসেন্ট্রেশনটাও কি হবে, কমে যাবে। আবার সোয়েটের মাধ্যমে কিছু পরিমাণ সোডিয়াম আমাদের লস হয়। ঠিক আছে, সুতরাং এটাও ট্রু। যে ইজ লাইকলি টু কজ থার্স্ট, এইখানে একটু আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের থার্স্টের যে সেন্টার, সেই সেন্টারটা কখন অ্যাক্টিভেট হয়। মনে রাখবেন, আমাদের থার্স্ট সেন্টার অ্যাক্টিভেট হয় হচ্ছে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যদি অসমোলারিটিটা বেড়ে যায়, যদি প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, সেক্ষেত্রে থার্ড সেন্টার স্টিমুলেট হয়। অথবা আমরা যদি হাইপোভলিউমিয়া হয়, সেক্ষেত্রে থার্ড সেন্টার বেড়ে যায়, থার্ড সেন্টার স্টিমুলেটেড হয়। ঠিক আছে, সুতরাং সোডিয়াম কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি কি, প্লাজমা অসমোলারিটি কিন্তু কমতেছে, সেটা কিন্তু বাড়তেছে না। তাহলে প্লাজমা অসমোলারিটি যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু থার্ড সেন্টার স্টিমুলেটেড হয় না। ঠিক আছে, থার্ড সেন্টার স্টিমুলেট হয় যখন প্লাজমা অসমোলারিটিটা বেড়ে যাবে, তখন হচ্ছে থার্ড সেন্টার স্টিমুলেট হবে। ঠিক আছে, আর রিডিউসেস প্লাজমা অসমোলারিটি, এটা তো ট্রু, আমরা তো এতক্ষণ ধরে এটাই বললাম। তাহলে এইখানকার অপশন, এটার এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে অপশন ডি, যে এটা ফলস, থার্ড সেন্টার স্টিমুলেটেড হয় না। হ্যাঁ। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা আসি, যে এ 40 years old patient is diagnosed as a case of primary hypoaldosteronism. What biochemical change is not found in the blood? তাহলে এখানে চাইছে হচ্ছে মানে হাইপোঅ্যালডোস্টেরোনিজমে কি কি মানে কোনটা ঘটে না, তাই না? তো প্রথমে আমরা দেখি যে একটা অ্যালডোস্টেরন, নর্মাল একটা অ্যালডোস্টেরন আমাদের বডিতে কি করে। আমরা জানি যে অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম এবং কি ওয়াটারকে হচ্ছে ধরে রাখে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। ঠিক আছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, এবং পটাশিয়াম এবং কি হাইড্রোজেন আয়নকে হচ্ছে আমার এক্সক্রিশন করে দেয়। ঠিক না? তাহলে নর্মাল নর্মাল কন্ডিশনে অ্যালডোস্টেরন কি করবে, হাইপার ন্যাট্রিমিয়া করবে, হাইপার ভলিউমিয়া করবে, অন্যদিকে হাইপোক্যালিমিয়া করবে, এবং যেহেতু হাইড্রোজেন আয়ন কমাই দিচ্ছে, সুতরাং এটা কি হবে, হাইড্রোজেন আয়ন কমে গেলে এটা অ্যালকালোসিস করবে, তাই তো, মেটাবলিক অ্যালকালোসিস করবে। তাহলে যদি অপোজিট হয়, যদি আমার অ্যালডোস্টেরন যদি কম থাকে, যদি হাইপো অ্যালডোস্টেরনিজম হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বডি থেকে বেশি বেশি করে সোডিয়াম লস হবে, সুতরাং হাইপোন্যাট্রিমিয়া হবে। বেশি বেশি করে সোডিয়ামের সাথে ওয়াটার লস হবে, সুতরাং কি হবে, হাইপো ভলিউমিয়া হবে। অন্যদিকে পটাশিয়াম অ্যাকুমুলেটেড হবে বডিতে, হাইপার ক্যালিমিয়া হবে। এবং হাইড্রোজেনও কি হবে, অ্যাকুমুলেটেড হবে, এবং অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তাহলে আমরা প্রাইমারি অ্যালডোস্টেরনে কি কি পাবো, হাইপার ন্যাট্রিমিয়া পাবো, তারপরে হচ্ছে হাইপার ভলিউমিয়া পাবো, তারপরে হচ্ছে
কি বলে হাইপার ক্যালিমিয়া পাবো, হাইপোভলিমিয়া পাবো, হাইপার ক্যালিমিয়া পাবো এবং কি অ্যাসিডোসিস পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্নে জানতে চাইছে যে নট ফাউন্ড কোনটা। তাহলে আমরা দেখলাম যে আসলে হাইপো অ্যালডোস্টেরনিজমে কিন্তু অ্যাসিডোসিস পাওয়া যায়, অ্যালকালোসিস কিন্তু পাওয়া যায় না। ঠিক না, অ্যালকালোসিস হবে কখন, যদি নর্মাল অ্যালডোস্টেরন যদি নর্মাল লেভেলে থাকে সেক্ষেত্রে অ্যালকালোসিস পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে হাইপো অ্যালডোস্টেরনিজমে হবে কি মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস মানে সরি মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু নট ফাউন্ড বলছে, যেহেতু নট ফাউন্ড বলছে মেটাবলিক অ্যালকালোসিস মানে হবে আর কি অ্যান্সারটা। অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে অ্যাসিডোসিস, যেহেতু নট ফাউন্ড বলছে সুতরাং অ্যালকালোসিস হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনে হয় আজকে লাস্ট কোশ্চেন, যে এ 50 years old ম্যান ইজ অ্যাডমিটেড টু আইসিইউ ইন আইসিইউ উইথ ডায়াগনোস কেস অফ জিবিএস. The bed doctor wants to do ABG analysis. His draw arterial blood from the radial artery and arterial blood gas analysis shows pH 7.3. আমরা জানি নর্মাল লেভেল হচ্ছে কি 3.5 থেকে 7.35 থেকে 7.45, কিন্তু আছে হচ্ছে 7.3, তার মানে কি কম আছে। বাইকার্বনেট হচ্ছে 35, আমরা জানি নর্মাল লেভেল হচ্ছে 22 বা 24 থেকে 28। আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 70, মানে কি এখানে বেশি আছে। আমরা নর্মালি জানি হচ্ছে 35 থেকে 45 মিলিমোল পার লিটার হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন এটার অ্যাসিড বেস স্ট্যাটাসটা কি সেটা আমাদেরকে মানে বের করতে বলছে। তাহলে আমরা আগে একটু দেখি যে অ্যাসিড বেস স্ট্যাটাসটা আমরা বের করতে হলে আমাদের একটা অ্যাসিড বেস স্ট্যাটাসটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা তিনটা সহজ স্টেপ ফলো করলে আমরা অ্যাসিড বেস যে কোনো ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা মানে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রথমে আমরা একটা সূত্র দেখবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে পিএইচ ইজ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। ঠিক না, এখানে দেখেন যে বাইকার্বনেটের সাথে কিন্তু পিএইচ কি সমানুপাতিক সম্পর্ক, যদি বাইকার্বনেট বাড়ে ঠিক আছে সেক্ষেত্রে কি হবে, পিএইচ বাড়বে। ঠিক আছে, আবার অন্যদিকে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে কিন্তু পিএইচ এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে সেক্ষেত্রে আমার পিএইচ কি হবে, বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এইটুকু যদি জানি তাহলে এখন আমাদের যে কোনো ধরনের হচ্ছে যদি মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার যদি আইডেন্টিফাই করতে হয় আমাদেরকে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পিএইচটা কেমন আছে। পিএইচ যদি বেশি থাকে তাহলে আমরা বলবো হচ্ছে সেটা অ্যালকালোসিস, আর পিএইচ যদি কম থাকে তাহলে আমরা বলবো হচ্ছে সেটা কি অ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নে কিন্তু দেখতেছি যে কি পিএইচটা কি আছে, আমাদের এখানে পিএইচ হচ্ছে কম। তাহলে এটা মূলত একটা কি হবে, এটা যেহেতু পিএইচ কম আছে সুতরাং এটা হবে হচ্ছে অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা হবে অ্যাসিডোসিস। এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেটা, সেটা হচ্ছে এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস, এটা কি মেটাবলিক কজে হয়েছে নাকি রেসপিরেটরি কজে হয়েছে। এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, দেখেন এই যে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু আমাদের রেসপিরেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা যদি নর্মাল ভেন্টিলেশন নেই তাহলে আমার পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড নর্মাল থাকবে, কিন্তু আমি যদি রেসপিরেশন আমার হ্যাম্পার হয়, আমি যদি হাইপো ভেন্টিলেশনে চলে যাই তাহলে কিন্তু আমার হচ্ছে কি হয়, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়, রিটেনশন হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি হবে, এটা যদি বেড়ে যায় পিএইচ কমে যাবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমার রেসপিরেশনের সাথে রিলেটেড। সুতরাং যদি কোনো কেসে এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের জন্য আমার পিএইচ এর হেরফের হয় সেটা হবে রেসপিরেটরি কজ। ঠিক আছে, আর অন্যদিকে বাইকার্বনেট যেহেতু আমার মেটাবলিজমের সাথে রিলেটেড, সুতরাং বাইকার্বনেটের জন্য যদি আমার পিএইচ এর হেরফের হয় তাহলে সেটা হবে হচ্ছে আমার মেটাবলিক কজ। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে এই কেসটা এখানে দেখেন কি বলছে, যে এখানে কিন্তু বাইকার্বনেট কি আছে, আমাদের এই কেসটাতে কিন্তু যে বাইকার্বনেট সেই বাইকার্বনেটটা কিন্তু বেশি আছে, এবং একই সাথে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও কিন্তু কি আছে, বেশি আছে। ঠিক না, তাহলে আমরা যদি এই সূত্রটাতে যাই দেখেন বাইকার্বনেট যদি বেশি থাকে তাহলে কিন্তু পিএইচটা বেশি হওয়ার কথা। ঠিক আছে, আর যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকে তাহলে কিন্তু পিএইচ কম হওয়ার কথা। তাহলে আমাদের এই যে সিনারিও, এই সিনারিওতে দেখেন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি এবং পিএইচটা কম। সুতরাং আমাদের এই পিএইচটা আমাদেরকে যেহেতু পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের কারণে পিএইচটা কমছে, সুতরাং আমরা এটাকে বলবো এটা হচ্ছে একটা রেসপিরেটরি কজ। ঠিক আছে, তার মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লে পিএইচ কমার কথা, আমরা দেখতেছি যে হ্যাঁ পিএইচ তো কমছে, তার মানে এখানে প্রাইমারি যে ডিফেক্ট সেই প্রাইমারি ডিফেক্টটা হবে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। যদি এমন হইতো যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি কিন্তু পিএইচও হচ্ছে মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কম, সেক্ষেত্রে হচ্ছে
পিএইচ হচ্ছে গিয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইডের সাথে পিএইচ এর সম্পর্কটা মিলতেছে না, সেক্ষেত্রে আমরা হচ্ছে অন্য মানে মেটাবলিকের দিকে চিন্তা করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু পিএইচ কম, এটা হবে অ্যাসিডোসিস। যেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, এর কারণে পিএইচটা কমে গেছে, সুতরাং আমাদের এটা হবে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন বাইকার্বনেট কেন বাড়লো? বাইকার্বনেট বাড়লে তো আসলে পিএইচটা বাড়ার কথা, কিন্তু আমাদের তো এখানে বাইকার্বনেট বেশি দেখতেছি, আবার পিএইচও কম দেখতেছি। এটার কারণটা কি? আসলে এটার কারণটা হচ্ছে বডির কম্পেনসেটরি মেকানিজম। ঠিক আছে, যখনই আমাদের এই যে মানে রেশিওটা, এই বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইড রেশিওটা হেরফের হয়, বডি চায় এটাকে কম্পেনসেট করতে। যদি দেখা যায় যে পার্শিয়াল প্রেশার মানে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, বডি বাইকার্বনেটকে বাড়ায় দিবে, যাতে হচ্ছে আমাদের এই অনুপাতটা ঠিক থাকে। যদি দেখা যায় যে পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইড কমে গেছে, তখন বডি কি করবে? বডি হচ্ছে এই বাইকার্বনেটটাকেও কমাই দিবে, যাতে এই হচ্ছে এই অনুপাতটা ঠিক থাকে। ঠিক আছে, কিভাবে কমাবে? কম্পেনসেটরি মেকানিজম নরমালি কিডনির মাধ্যমে হয়। আপনার যদি পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকার্বনেটকে বাড়াইতে হবে। কিডনি তখন কি করবে? কিডনি তখন বাইকার্বনেট এক্সক্রিশন কমাই দিবে, নতুন নতুন বাইকার্বনেট তৈরি করবে, যার ফলে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এই অনুপাতটা ঠিক থাকবে। আবার যদি এমন হয় যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড কমে গেছে, তখন আপনার বডি, আপনার কিডনি কি করবে? কিডনি চাইবে এই বাইকার্বনেটটাকে কমাই দিতে, তখন সে বেশি বেশি বাইকার্বনেট এক্সক্রিট করবে, তখন এই কিডনি বাইকার্বনেটের লেভেলটা কমে আসবে, এই অনুপাতটা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে ওভারঅল আমাদের এখানে দেখলাম যে হচ্ছে, যেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে এবং একই সাথে আমার বাইকার্বনেটটাও এখানে বেড়ে গেছে, সুতরাং কি বডি কম্পেনসেটেড মেকানিজমে চলে গেছে অলরেডি। সুতরাং তখন আমাদের এই রেসপিরেটরি অ্যাসিডোসিসের সাথে আমাদের আরেকটা টার্ম যুক্ত করতে হবে, সেটা হচ্ছে কম্পেনসেটেড। ঠিক আছে, তাহলে পিএইচ কমে গেছে, এর জন্য বললাম অ্যাসিডোসিস। যেহেতু দেখলাম যে পিএইচ এর সাথে তো আসলে পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইডের ব্যস্তানুপাতিক সম্পর্ক, পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে বলে পিএইচ কমছে, সুতরাং সেখান থেকে আমরা বললাম যেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর যখন দেখলাম যে পিএইচ বেড়ে কার্বন ডাই অক্সাইডের প্রেশার বেড়ে গেছে, সেই সাথে আমার কি বাইকার্বনেটও বেড়ে গেছে, অর্থাৎ বডি কি করতেছে? কম্পেনসেট করতেছে, সুতরাং এটাকে আমরা তখন বলবো হচ্ছে কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের অপশনে দেখেন কি কি আছে, যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস, কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের এই আয়োজন। আপনাদের হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। জি ভাই, একটা কোশ্চেন ছিল, এই যে লাস্ট কোশ্চেনের সাথে বেজ এক্সিস, বেজ ডিফিসিট, হ্যাঁ, ওই হিসাবটা একটু বলেন। আচ্ছা ভাইয়া, বেজ মানে হচ্ছে কি? বেজ মানে বাইকার্বনেট, তাই তো? আর বেজ এক্সেস মানে কি? এই বাইকার্বনেটটার এক্সেস হয়ে যাওয়া, মানে বেড়ে যাওয়া। তাহলে আপনার যদি এমন হয় যে কোনো কেসে আপনি দেখলেন যে বাইকার্বনেট বেড়ে গেছে, তার মানে আপনি বুঝবেন যে এখানে বেজ এক্সেস হয়েছে। এটাকে আমরা বলি পজিটিভ বেজ এক্সেস। ঠিক আছে, তার মানে পজিটিভ বেজ এক্সেস মানে বাইকার্বনেট বেড়ে গেছে। আর যদি এমন হয় যে আপনি দেখতেছেন বাইকার্বনেট নর্মাল লেভেল থেকে কমে গেছে, তখন আপনি এটাকে মানে আপনি বলবেন যে বাইকার্বনেট কমে গেছে, কিন্তু বেজ এক্সেস টার্মটা যখন ব্যবহার করবেন, তখন সেটা হবে হচ্ছে একটু- নেগেটিভ বেজ এক্সেস। বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা কয়টার থেকে শুরু করছিলেন? আমি পেয়েছি ওই যে আপনার এসএ নোটের যে কোশ্চেনটা ছিল ওইখান থেকে। ভাই, ক্লাস সিবি। শুরু হয়েছে মোটামুটি 7টা 5-10-এর দিকে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, অনেকগুলো আগে। আচ্ছা ঠিক আছে, কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আসলে শেষ করব, অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের। এরপরে হয়তোবা আপনারা একটা লিংক পেয়ে যাবেন, এই হচ্ছে পোস্টের যেসব মানে লাইভের হচ্ছে যে পোস্ট, সেই পোস্টের কমেন্টে আপনারা একটা লিংক পেয়ে যাবেন আপনাদের যে এক্সাম দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা ওই লিংকে প্রবেশ করে আপনারা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে আপনাদের যে 10টি এসবি এর যে এক্সাম, সেই এক্সামটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবং সর্বশেষ 6টি সেশন পরে সম্মিলিতভাবে আমরা যে রেজাল্ট, সম্মিলিতভাবে সর্বোচ্চ নম্বরধারী 5জনকে আমরা, 5জনের জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। ধন্যবাদ সবাইকে।